গুড ইভিনিং টু অল। তো তোমাদের সকলকে এনলাইট হিস্ট্রি অনলাইন নেট সেট কোচিং সেন্টারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা যে তোমরা তোমাদের সময় বার করে আমাদের এই ক্লাসটা শোনার জন্য এসেছো। তো আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে। আমি চেষ্টা করব 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটা কমপ্লিট করার। এবং আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব তার দুই একটা সংক্ষিপ্ত সারে তোমাদেরকে বলে দিই, অর্থাৎ আমরা কোন কোন টপিকগুলোকে আজকে একটু কভার করার চেষ্টা করব। তো যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেটা দুই একটা বিষয় তোমাদেরকে বলে দিই। আজকে আমরা আরেকবার ভালোভাবে দেখব যে নেট সেট বিষয়টা কি এবং নেট সেটের মধ্যে মেনলি পার্থক্য কোনগুলো রয়েছে। পাশাপাশি আমরা আরো যে বিষয়গুলো দেখব যে কেন তোমরা নেট পরীক্ষাটা দেবে, নেট পরীক্ষার পর তোমরা কিভাবে নিজেদের কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যাবে। তারপর আমরা দেখব যে নেট পরীক্ষা হওয়ার পেছনে কেন ব্যর্থ হয়, যে তোমরা তো দীর্ঘদিন ধরে পরীক্ষা দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে নেটটা কোয়ালিফাই করতে পারছো না। এবং আমরা দেখব যে নেটের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে ইংরেজিটা অনেকের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সে বিষয়টা আলোচনা করব এবং কোন কোন বিষয়গুলো বা নেটের প্রিপারেশনের জন্য কোন কোন বইগুলো পড়বে ইত্যাদি অনেক বিষয় রয়েছে। এবং শেষে বলবো যে আমাদের এই এনলাইট হিস্ট্রি যে নেট সেট অনলাইন কোচিং সেন্টার রয়েছে সেটা সম্পর্কে তোমাদেরকে একবারে শেষে গিয়ে বলবো। তার আগে আমি আশা করি তোমরা এই নেট সেট সম্পর্কে কম বেশি সবাই জানো, তাও আমি আরেকবার তোমাদের ক্লারিফিকেশনের জন্য বিষয়টা বলে দিই। এবং তোমাদের মনের মধ্যে হয়তো আরো দু একটা প্রশ্ন থাকবে, হয়তো অনেক প্রশ্নই থাকবে, সেগুলোও কিন্তু তোমরা তার উত্তরও পেয়ে যেতে পারো। তো দেখো, নেট হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এটা কিন্তু প্রত্যেক বছরে দুটো করে হয়, একটা জুন মাস আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে। এবং তার দুটো পেপার, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 হচ্ছে সেখানে 10টা ইউনিট রয়েছে, যেমন টিচিং, রিসার্চ, কম্পিউটার, কমিউনিকেশন, পরিবেশ, রাষ্ট্র মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনস, তারপর লজিক্যাল রিজনিং। ঠিক আছে, তো এইরকম করে 10টা ইউনিট রয়েছে। আর পেপার 2 সেটা হচ্ছে নিজের নিজের সাবজেক্ট। তো আমাদের ক্ষেত্রে সেটা অবশ্যই ইতিহাস হবে। তো ইতিহাসের যে নেটের সিলেবাস এবং সেটের সিলেবাস দুটোই কিন্তু সেম, অর্থাৎ পুরো ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু নেটে এবং সেটের সিলেবাসের মধ্যে রয়েছে। অনেক ক্ষেত্রে অনেকে এই বিষয়টা গুলিয়ে ফেলে যে নেট এবং সেটের যে সিলেবাস সেটা কিন্তু আলাদা মত। নেট এবং সেটের সিলেবাস পুরোটাই হচ্ছে সেম। অর্থাৎ একবারে সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে 1964 পর্যন্ত ভারতের যে ইতিহাস, সেই ইতিহাসটাই কিন্তু নেট সেটের মধ্যে রয়েছে। তো এই যে পুরো বিষয়টা, সেই বিষয়টা দেখতে গেলে খুব একটু ছোট নয়, কিন্তু অনেকটা বৃহৎ, মানে সেই সমুদ্রের মতো এলাকা। তো সেই সমুদ্রের মধ্যে থেকে আমাদেরকে বেশ কিছু বিষয় নির্বাচন করে কিন্তু পড়তে হবে, নচেত কিন্তু নেট হবে না। দেখো, একবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে একবারে 1964 পর্যন্ত এই যে দীর্ঘ ইতিহাস, সেই ইতিহাস তো যদি পড়তে যাও তাহলে কিন্তু কখনোই শেষ করা যাবে না, তার মধ্যেও কিন্তু অনেক বিষয় রয়েছে। তো একটা স্পেসিফিক বিষয় ধরে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এটাই কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তো নেটের সিলেবাস এবং নেটের পেপার সম্পর্কে তোমরা জানতে পারলে। দেখো, নেটের যে পেপার সেটা কিন্তু এখন অনলাইন মোডে হচ্ছে, এবং অনলাইন মোডে হওয়ার সুবিধাই হচ্ছে যে খুব তাড়াতাড়ি নেটের কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে পারে। এবার এখানে একটা বিষয় দেখো যে নেটের ক্ষেত্রে কিন্তু জিআরএফ এর বিষয় রয়েছে। জিআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। তো কোনো ইউনিভার্সিটিতে গবেষণা করার জন্য, গবেষণা বলতে এমফিল এবং পিএইচডি করার জন্য কিন্তু কেউ যদি জিআরএফ ক্র্যাক করে তাহলে ইউজিসি থেকে একটা বড় অ্যামাউন্ট ফেলোশিপ হিসেবে পেতে পারে। সে অ্যামাউন্টটা কিন্তু অনেকটা বড়। ঠিক আছে, তাও তোমাদেরকে বলছি, প্রায় এখন জুনিয়র রিসার্চ ফেলোশিপ যেটা 36 থেকে 38 হাজারের মধ্যে দেওয়া হয়, তারপর 3 বছরের নাগাদ সেটা সিনিয়র রিসার্চ ফেলোশিপ হয়ে যায়, অর্থাৎ 40 হাজারের ওপরে মাসে কিন্তু ফেলোশিপ হিসেবে ইউজিসি থেকে পেতে পারো। আর সেকেন্ড হচ্ছে যে নেট কোয়ালিফাই করার পর কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করতে পারো। দুটো সুবিধা রয়েছে তোমাদের। এবার সেটে যে বিষয়টা, যে সেটের ক্ষেত্রে কিন্তু এই জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা জেআরএফ এর বিষয়টা কিন্তু থাকে না। সেটটা কোয়ালিফাই করলে শুধুমাত্র সেই রাজ্যেরই তোমরা যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হয় তার ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করতে পারো।
তো ফলত সবসময় তোমাদেরকে টার্গেটটা রাখতে হবে নেটটা কোয়ালিফাই করা। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে যে জিআরএফটা যেন টার্গেট থাকে, নচেত সেট বা নেট পাস করে কিন্তু খুব একটা লাভ হবে না। হবে না, আমি এই মিনসে বলতে চাইছি যে তোমরা যদি জিআরএফটা ক্র্যাক করো, জিআরএফটা পাও, তাহলে তো তোমরা গবেষণার দিকে ঝুঁকবে। কারণ নেট সেট পাস করার পরও কিন্তু অনেকে গবেষণা লাইনে যায়। তো ফলত তোমরা যদি জিআরএফটা পাও, তাহলে 2 বা 5 বছর তোমরা প্রত্যেক মাসেই কিন্তু একটা বড় অ্যামাউন্ট পাচ্ছ ফেলোশিপ হিসেবে। তো কিছুটা হলেও কিন্তু তোমাদের এই বেকারত্বের যে জ্বালা সেটা কিন্তু ঘুচবে। ঠিক আছে? তো ওই জন্য টার্গেটটা রাখবে সবসময় বড়, যে জিআরএফটা ক্র্যাক করা। জিআরএফ এর দিকে টার্গেট রাখো, দেখো নেট সেট খুব ইজি ভাবে তোমরা ক্র্যাক করতে পারবে, খুব একটা কঠিন কোনো বিষয় নেই। এবার এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে বলি। দেখো এজের ক্ষেত্রে যে নেট বা সেট এক্সাম দেওয়ার কিন্তু এজের কোনো লিমিট নেই, অর্থাৎ কোনো এখানে নির্দেশিকা কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি। কিন্তু জিআরএফ এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 30 বছর পর্যন্ত জিআরএফ এর দিতে পারবে, অর্থাৎ জিআরএফটা পেতে পারে। আর মহিলা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত আনরিজার্ভ ক্যাটাগরি যে মানে জিআরএফটা পেতে পারে। এবং যারা রিজার্ভেশনের মধ্যে রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি, ওবিসি অবশ্যই কিন্তু সেন্ট্রালের হওয়া চাই, তারাও কিন্তু 5 বছরের ছাড় পাবে এই জিআরএফ এর ক্ষেত্রে। ঠিক আছে? তো জিআরএফ ক্র্যাক করার জন্য অনেকটা সময় পাওয়া যাচ্ছে, ওই জন্য সবসময় টার্গেট রাখবে যে নেট সেট তো হবেই, পাশাপাশি জিআরএফটা যাতে ক্র্যাক করা যায়। এবার বিষয় হচ্ছে যে সেট, এই সেট এবং নেটের যে প্রশ্ন সেটা কিন্তু একটু তফাৎ রয়েছে। নেটের প্রশ্ন তুলনামূলক অনেকটাই কঠিন, যেহেতু বিভিন্ন বই, সে বই থেকে দেখে দেখে একবারে মানে কোন জায়গা থেকে প্রশ্ন করে সেটা খুব বলা মুশকিল। তুলনামূলকভাবে সেটের প্রশ্ন কিন্তু অনেকটা সোজা ধরনের হয়, এবং সেট পাস করাটা খুবই সোজা যদি একটু ভালোভাবে ঠিকঠাকভাবে গাইডেন্স নিয়ে যদি পড়া যায়। এবার যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, যে তোমরা কেন নেট পরীক্ষাটা দেবে বা নেট পরীক্ষাটা দিলে তোমরা কি পেতে পারো, এই বিষয়টা তোমাদেরকে দেখতে হবে। দেখো প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা বলেছিলাম যে নেট জিআরএফ, সে জিআরএফটা তোমাদের টার্গেট রাখতে হবে। তো জিআরএফটা যদি তোমরা পাও, গবেষণা করার জন্য তোমরা যেরকম ফেলোশিপ পাচ্ছ, পাশাপাশি নেট তো তোমরা কোয়ালিফাই করে থাকবে। এর জন্য কিন্তু তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার এখানে একটা বিষয় দেখো, যে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য ছোটে। তোমাদের মধ্যে এমন রয়েছে যারা সদ্য মানে এমএ কমপ্লিট করলে, অনেকে রয়েছে যারা এমএ কন্টিনিউ চলছে, এবং অনেকে রয়েছে এমএ দীর্ঘদিন কমপ্লিট হয়ে গেছে, নেট সেট দিচ্ছ 3-4 বছর ধরে, কিন্তু কোয়ালিফাই করতে পারছো না। তো কোথাও না কোথাও গিয়ে একটা বিষয়ের সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে তোমরা সঠিকভাবে গাইডেন্সটা পাচ্ছ না, এবং কিভাবে প্রিপারেশনটা নিতে হবে এই বিষয়ে তোমরা কেউ ঠিকঠাক ভাবে জানো না। যে অনেক কি হয় যে একটা মানুষ সফল কখন হয়? তখনই সফল হয় যখন সে ব্যর্থ হতে হতে শিখবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই নেট সেট দেওয়ার প্রক্রিয়াটা এত দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে চলছে যে সেই শেখার আর সময়টা থাকছে না। অর্থাৎ যদি 3-4 বছর ধরে নেট দিয়ে যাচ্ছ কিন্তু দেখছো যে নেট কোয়ালিফাই করতে পারছো না, বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখলে তাও নেট সেট কোয়ালিফাই করতে পারছো না, তাহলে বুঝতে হবে যে নিজের প্রিপারেশন, নিজের প্রস্তুতি, সে প্রস্তুতির মধ্যে কিন্তু কোথাও একটা ঘাটতি থেকে গেছে। তো সেটা দূর করার জন্য তোমাদেরকে কিন্তু রাইট স্ট্র্যাটেজি নিতে হবে, রাইট স্টাডি মেটেরিয়ালস নিতে হবে, এবং রাইট গাইডেন্স নিতে হবে। তবেই কিন্তু তোমরা নেটটা কোয়ালিফাই করতে পারবে। এবং নিজের মধ্যে কিন্তু সেই জেদটা থাকা অবশ্যই দরকার, যে তোমরা তো নেট দিচ্ছ, কিন্তু নেট দেওয়ার আগে তোমাদের মধ্যে সেই জেদটা দরকার, যে জেদটা তোমাদেরকে নেটটা কোয়ালিফাই করতে সাহায্য করবে। অর্থাৎ তুমি যদি এরকম ভাবো যে এই নেট দিচ্ছে, এবার না হলে পরের বার হবে, পরের বার না হলে তার পরের বার হবে, তো এটা কিন্তু অনন্তকাল ধরে চলতে থাকবে। অনন্তকাল বলতে 10 বছর 15 বছর হয়ে যাবে, তাও নেট কোয়ালিফাই করতে পারবে না। আমাদেরকে টার্গেটটা নিতে হবে, যদি 1 বছর হয় তো 1 বছরের মধ্যে নেটটা কোয়ালিফাই করব, তার বাইরে যাবে না। এরকম করে টার্গেট নিয়ে পড়ো, দেখো 1 থেকে 1.5 বছরের মধ্যে নেটটা কোয়ালিফাই করবে। এবং নেটের প্রিপারেশনের ক্ষেত্রে কখনোই তাড়াহুড়ো করতে যাবে না। যে সেই জেদটা আনো পড়াশোনার ক্ষেত্রে, আমরা তো রয়েছি বিষয়টা গাইডেন্স করার জন্য। ইউটিউবে যেমন ভিডিও আপলোড হয় সেভাবে আপলোড চলবে, তোমাদের যাতে প্রিপারেশনটা কোনো রকম ভাবে বাধার সৃষ্টি না হয়। ফলে তো তোমরা টার্গেট নাও যে এই 1টা বছর তোমরা নেট সেটের জন্য দিবে, এবং
দিয়ে লাস্ট ডিসেম্বরের যে নেটটা হবে সেই নেটটা তোমরা উইথ জিআরএফ নিয়ে কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো এই জেটটা নিয়ে তোমরা প্রিপারেশনটা শুরু করো, দেখবে তোমরা অবশ্যই কোয়ালিফাই করবে। এবং প্রত্যেকবার অনেক ইউনিভার্সিটিতে এমএ করছে, তো সেই এমএ কন্টিনিউ চলাকালীনই অনেকে নেট পাস করছে, জিআরএফও পাচ্ছে। এই বিষয়গুলো দেখো তারা কিভাবে পাচ্ছে। যে একটা স্টুডেন্ট সে পড়তে গিয়ে ভাবছে যে আমি তো এখন এমএ করছি, আমি কিভাবে নেটের জন্য প্রিপারেশন নিতে পারি, এমএটা কমপ্লিট করি তারপর নেটের প্রিপারেশন নেব। কিন্তু অন্যদিকে আরেকটা স্টুডেন্ট সে এমএতে ভালো মার্কস নিয়ে আসছে, আবার নেটও পাস করে যাচ্ছে। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব আবার দেখতে গেলে সে কিন্তু কোনো কোচিং ইনস্টিটিউটে পড়ছে না। তার কারণই হচ্ছে তার মধ্যে সেই জেদটা রয়েছে যে আমাকে এই 1 বছরের মধ্যে, বা এই যে এমএ 2 বছর, সেই 2 বছরের মধ্যে আমাকে নেট বা সেটটা পাস করতে হবে। তো সেই জেদটা নিয়ে কিন্তু প্রিপারেশনটা শুরু করছে, যে কারণে কিন্তু তার দ্বারা নেট কোয়ালিফাই করাটা সম্ভব হচ্ছে, নচেত কিন্তু হচ্ছে না। তোমরা অনেক ইউনিভার্সিটির দাদা দিদিদের দেখবে যে তোমরা হয়তো যদি তোমরা 16-17-তে এমএ কমপ্লিট করে থাকো বা 18-তে, তারাও দেখবে সেই সময় নেট দিচ্ছিল, এখনো নেট দিচ্ছে, কিন্তু কোনো কোয়ালিফাই করতে পারছে না। তার সমস্যা কোথায়? কারণ তারা কখনোই কিন্তু তাদের দুর্বল জায়গাগুলো দেখছে না, যে কেন নেট হচ্ছে না, কি কি কারণের জন্য নেট হচ্ছে না, এই বিষয়টা কিন্তু তারা কখনোই দেখছে না। তারা ওই যে নেট দিতে হয় সেই নেট দিতে যাচ্ছে এবং ব্যর্থতার মুখ দেখতে পাচ্ছে। তো আমাদেরকে সেটা করলে হবে না, আমাদেরকে টার্গেট নিতে হবে যে একটা বছর ভালো করে প্রিপারেশন নেব, এর জন্য যেগুলো করা প্রয়োজন সেগুলো করব এবং নেটটা দেব এবং নেটটা কোয়ালিফাই করে বেরিয়ে যাব। তো যখন তোমরা নেট কোয়ালিফাই করবে, সে কোয়ালিফাই পরেই কিন্তু তোমাদের সেখানে শেষ নয়, এর পরেও কিন্তু তোমাদের একটা দীর্ঘ পথ রয়েছে, সেই পথটাও কিন্তু তোমাদেরকে অতিক্রম করতে হবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি যে কেন বারবার এই নেট সেটে ব্যর্থ হয় এবং নেট সেটে ব্যর্থ হওয়ার পেছনে ইংরেজির ভূমিকা কতটা। তোমরা নিশ্চয়ই জানো যে 2022-এর 9ই জানুয়ারি যে সেট এক্সামটা হবে, তার যে প্রশ্ন, ইতিহাসের বিশেষ করে প্রশ্ন, সেটা বাংলাতে হবে। এবার বাংলাতে হওয়ার সুবিধা কি, যে তোমরা প্রশ্নগুলো বুঝতে পারবে, তার উত্তর করে আসতে পারবে। আর ইংরেজিতে হলে কি হয়, যে ইংরেজিতে হলে অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নের উত্তর কিন্তু বোঝা কঠিন হয়ে দাঁড়ায়, হয়তো শক্ত কোনো মানে হতে পারে, যে কারণে তোমরা বুঝতে অসুবিধে হয়। কিন্তু একটা কথা বিশ্বাস করো, যে নেট পাস করার ক্ষেত্রে বা জিআরএফ পাওয়ার ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু কোনোভাবেই তোমাদের সামনে বাধা হিসেবে থাকবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। যে তোমরা বারবার নিজের মাথার মধ্যে এটাই ঢোকাচ্ছ যে আমি তো ইংরেজি পারি না, ইংরেজি বরাবরই আমি কাঁচা, ইংরেজি ঠিকঠাক পড়তে পারি না, যে কারণে আমার নেটটা হচ্ছে না। তাহলে এটা কিন্তু একদম ভুল ভাবছো। একবার তাদের কথা ভেবে দেখো যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছে, সে আমাদের পশ্চিমবঙ্গে হোক বা বাইরের কোনো রাজ্যে হোক, তারা ইংলিশ মিডিয়াম থেকে দীর্ঘদিন ধরে পড়াশোনা করে এসেছে এবং ভালো ইউনিভার্সিটি থেকে তারা এমএটা কমপ্লিট করেছে। তো এমন তো হচ্ছে না যে তারা নেট কোয়ালিফাই করছে, বা যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসেছে তারাই নেট কোয়ালিফাই করছে, বাকি কেউ করতে পারছে না, এমন তো হচ্ছে না। কি দাঁড়াচ্ছে, তারা হয়তো দু একটা কোয়ালিফাই করছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন তারাও কিন্তু সমানে নেট বা সেটটা কিন্তু কোয়ালিফাই করছে। ফলত নিজের মধ্যে যে ভুল ধারণাটা এতদিন ধরে তোমরা রেখে দিয়েছো যে ইংরেজি, সেই ভীতিটা মন থেকে আগে দূর করো, দূর করে প্রিপারেশনটা নিতে থাকো। এবার এখানে একটা বিষয় দেখো, যে ইংরেজিটা একবারে যে তোমাদের সমস্যা সৃষ্টি করবে না তা কিন্তু নয়, কিছু অর্থে কিন্তু সমস্যা সৃষ্টি করবে, কিন্তু সেটাকে তোমাদেরকে দূরে ঠেলে দিতে হবে। এবার দেখো কিভাবে সেটা, যে তোমরা বাংলা নোটস পড়ছো, সবকিছু বাংলাতে পড়ছো, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাতে পড়লেও বিভিন্ন যে ফার্সি ট্রাম রয়েছে, বিভিন্ন শব্দ রয়েছে, ইতিহাসে দেখবে প্রচুর তোমরা ট্রাম পাবে, সেই ট্রামগুলো তোমাদের কিন্তু ইংরেজিতে দেখতে হবে। এবং পাশাপাশি তোমরা যখন কোনো এমসিকিউ সলভ করবে সেটাও কিন্তু তোমাদেরকে ইংরেজিতে সলভ করতে হবে, তবেই কিন্তু ইংরেজির ভীতিটা দূর হবে, নচেত কিন্তু কোনোভাবেই দূর হবে না। তো বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে ইংরেজি, সেই ইংরেজিটাকে যদি তোমাদের মনের মধ্যে থেকে দূর করতে চাও, তোমাদের যে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটাকে তোমরা যদি সেখান থেকে বার করতে চাও, তাহলে তোমাদেরকে ম্যাক্সিমাম ইংরেজিতে এমসিকিউ সলভ করতে হবে এবং বিভিন্ন যে ফার্সি শব্দগুলো রয়েছে বা বিভিন্ন যে ট্রামগুলো রয়েছে ইতিহাসে, সেগুলোকে ইংরেজিতে পড়তে হবে।
এই দুটো করো, 1 বছর ধরে টানা প্রিপারেশন নাও, প্রচুর পরিমাণে এমসিকিউ সলভ করো, দেখো ইংরেজি ভীতিটা তোমাদের দূর হয়ে যাবে। যে ইংরেজি প্রশ্নটা 1 বছর আগে বুঝতে পারছিলে না, সেটা কিন্তু তোমরা খুব সহজেই 1 বছর পর বুঝতে পারবে। এর জন্য একটা মানে কন্টিনিউ প্রিপারেশন দরকার, একটা সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডেন্সটা দরকার, নচেত কিন্তু হবে না। এবং প্রসঙ্গক্রমে একটা কথা তোমাদেরকে এখানে আমি জানিয়ে রাখি, যে তোমাদের মধ্যে অনেকেই রেগুলার এমএ করেছো, অনেকে ডিস্টেন্সে এমএ করেছো। তো নাম্বারের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্সটা রয়েছে। অর্থাৎ নাম্বারের ক্ষেত্রে কেমন দেখো, যে রেগুলার, ওপেন, ডিস্টেন্স, ইগনু যেখান থেকে হোক না কেন, এমএ তে 55% পেলে কিন্তু তোমরা নেট সেটে বসতে পারবে। ঠিক আছে, এবার নেট সেটে বসা, নেট কোয়ালিফাই করা, এখানেই তো সবকিছু শেষ নয়। কারণ নেট সেট কোয়ালিফাই করার পর বা নেট সেট তোমরা দিচ্ছ, তার মানে তোমাদের কোথাও না কোথাও লক্ষ্য রয়েছে, তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখছো, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তোমরা অ্যাসিস্ট্যান্ট হওয়ার একটা প্রয়াস কিন্তু করবে, অবশ্যই করবে। তো এখানে একটা সমস্যা হতে পারে যে গ্র্যাজুয়েশনে হয়তো অনেকের কম নাম্বার আছে, যে কারণে তোমরা হয়তো ভাবছো যে গ্র্যাজুয়েশনে তো তোমাদের 40% আছে বা 45% আছে, তো অনার্সে রয়েছে, তো সেক্ষেত্রে কি কলেজ সার্ভিস কমিশনে অ্যাপ্লাই করতে পারবে? যে রিসেন্টলি উচ্চশিক্ষা দপ্তর মানে আমাদের পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তর একটা গেজেট প্রকাশিত করেছে, সেখানে এই কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা জানিয়েছে। আমি টেলিগ্রাম গ্রুপে এখনো দিইনি, সেটা পরে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা একটু ডিটেলস দেখে নেবে। সেখানে কিন্তু কোথাও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য মানে গ্র্যাজুয়েশনের মার্কসটা কিন্তু বলা নেই, সেখানে বলা হচ্ছে যে এমএ তে মিনিমাম 55% পেলেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজেবল। ঠিক আছে, এবং যাদের রিজার্ভেশন ক্যাটাগরি মানে এসসি এসটি ওবিসি, এই রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে তারা কিন্তু 5%-এর যে রিল্যাক্সেশনটা পায় সেটা অবশ্যই পাবে। এবং তোমাদের মধ্যে অনেকের হয়তো আরেকটা প্রশ্ন থাকতে পারে, যে ওপেন বা ডিস্টেন্স থেকে এমএ করে কি নেট সেট পরীক্ষা দেওয়া যায়? দেখো, এটা হচ্ছে একদম ভুল ধারণা। অবশ্যই নেট সেট পরীক্ষা দেওয়া যায় এবং কোয়ালিফাইও করা যায়। এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্ন তোমাদের মনে এটা হতে পারে, যে কেউ রেগুলার এমএ করেছে আর কেউ ওপেন থেকে বা ডিস্টেন্স থেকে এমএ করেছে, তাহলে সিএসসিতে কোনটাকে বেশি বৈধতা দেবে? তাই তো, ধরো কেউ ইগনু থেকে এমএ করেছে, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ করেছে, তাহলে এই যে বিষয়টা, বা অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে এমএ করেছে, তাহলে কাকে বেশি গুরুত্বটা দিবে? দেখো, এই যে সিএসসি যেটা হয় বা পিএসসি যে এক্সামটা হয়, ঠিক আছে, তো এটা সম্পূর্ণ আহ, তোমার যে কোয়ালিফিকেশন, তোমার যে যোগ্যতা, তার ভিত্তিতেই এটাকে দেওয়া হয়। ঠিক আছে, তো এটা কখনোই ভাববে না যে যারা রেগুলার মোডে করছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, এমন কিন্তু নয়। তোমরা তোমাদের যোগ্যতা দেখাও, নেট সেট কোয়ালিফাই করো, পাবলিকেশন করো, ইউজিসি অ্যাপ্রুভ পিয়ার রিভিউ জার্নালে পেপার পাবলিকেশন করো, তারপর সিএসসি ইন্টারভিউতে যাও, ভালো করে ইন্টারভিউতে দাও। ঠিক আছে, অবশ্যই দেখবে সুযোগ হবে। তো এই সমস্ত চিন্তা ভাবনা থেকে দূরে সরে থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা, তোমাদের সামনে কিন্তু এগোতে দেবে না। তো এগুলো চিন্তা ভাবনা করলে হবে না, সবসময় তোমরা টার্গেট রাখবে যে নেট বা জিআরএফটা পেতে হবে, সেটটা কোয়ালিফাই করতে হবে। একটা বছর আমি নেট সেটের জন্য দেবো, এবার দেবো তো এবারই কোয়ালিফাই করব। একটা বছর সেটা মানে 2022 তো 2022, সেটা 2023 কখনোই হবে না। তো এইভাবে যদি তোমরা প্রিপারেশনটা নিতে পারো, তাহলে দেখবে খুব অল্প সময়ের মধ্যে তোমরা নেটটা কোয়ালিফাই করবে, সেট তো অবশ্যই কোয়ালিফাই করবে। এবং এই যে নেট এবং সেটের যে প্রিপারেশন, সেটা কিন্তু খুব বেশি এর মধ্যে ডিফারেন্সটা নেই। তো আমি যে বিষয়টা একটু গুরুত্ব সহকারে বলতে চাইছি তোমাদের, যে তোমাদের মধ্যে অনেকে হয়তো এমন টার্গেটটা নিয়েছো যে আগে নেট সেটের বিষয়টা ভাবনা চিন্তা করোনি। তো যে মানে যখন তোমরা জানতে পারলে যে সেটটা বাংলাতে হবে, তখন তোমরা চিন্তা ভাবনা করলে যে বাংলাতে যেহেতু সেটটা হচ্ছে, তো বাংলাতে দেবে। কিন্তু তোমাদেরকে সেই সেম প্রিপারেশনটা নিতে হবে, যেটা তোমরা নেটের জন্য নেবে সেটাই তোমাদেরকে সেটের জন্য নেবে। ফলত তুমি যদি ভাবো যে আলাদা করে সেটের জন্য প্রিপারেশন নেবে, তা করলে কিন্তু কখনোই হবে না। কারণ যেহেতু দুটো পরীক্ষা সেম, সমস্ত রকমের ক্রাইটেরিয়া সেম, প্রশ্নের ক্ষেত্রে একটু মানে সহজ এবং একটু কঠিনের বিষয় রয়েছে, তো সেটাও কার্যক্ষেত্রে তোমরা কি ধরনের স্টাডি মেটেরিয়ালস পড়ছো, কি বই পড়ছো, কিভাবে প্রিপারেশন নিচ্ছ, সেটার উপর একটা ডিফারেন্স কিন্তু রয়েছে, নচেত কিন্তু খুব বেশি পার্থক্য এখানে পাওয়া যাবে না। যেমন সাপোজ বলি,
এই যে 2021-এ যে নেট পরীক্ষাটা হয়েছে সেটা কোশ্চেনটা বেরোক বা অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা পাবলিশ হোক, তারপরে তোমাদেরকে একটা ভিডিও করে আমি এই ডিফারেন্সটা বলে দেবো যে আমাদের স্টাডি মেটেরিয়ালসে কোন কোন বিষয়গুলো কমন এসেছে বা কতটা গুরুত্ব তার রয়েছে, এবং তোমাদেরকে শেষে কিন্তু এই বিষয়টাও দেখিয়ে দেবো। মানে যেরকম বলে না, ডেমো ক্লাসটা এই জন্যই যে আমরা যে যে বিষয়গুলো তোমাদেরকে দিচ্ছি সেগুলো তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো, যাতে তোমরা এগুলো ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারলে। এবার তোমাদেরকে আমি বইয়ের কথা বলবো যে কোন কোন বই তোমরা পড়বে। দেখো, তোমরা হয়তো আমার যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে আমি কিন্তু খুব বেশি বই পড়ার কথা কখনোই বলি না। আমি বলি সব ক্ষেত্রে একটা লিমিটেশন রাখবে বই পড়ার ক্ষেত্রে। এবং যদি লিমিটেশনটা তোমরা কোচিং কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নাও বা কোনো জায়গায় কোচিং নাও, তাহলে সেক্ষেত্রে এক ধরনের বই পড়ার কথা বলবো। যদি তোমরা সেলফ স্টাডি করে প্রিপারেশন নাও সেক্ষেত্রে এক ধরনের বই পড়ার কথা বলবো। মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভিন্ন ধর্মিতা কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, কারণ মার্কেটে বাজারে এত বই রয়েছে, তোমরা কোনগুলো পড়বে, কতগুলো বই পড়বে। অ্যানিশিয়েন্ট ইন্ডিয়ার উপরেই তো মানে 20 থেকে 30টা বই রয়েছে। মধ্যযুগের ভারতের ইতিহাসের উপর অজস্র বই রয়েছে, মডার্নের তো মানে কথাই নেই। তারপর বাজারে বিভিন্ন ইন্টারনেটের বই, ইউপিএসসি বই, তাহলে এত যে বই রয়েছে সেই বইগুলোর মধ্যে তোমরা কোনটা চুজ করবে, কোনটা তোমাদের ক্ষেত্রে বেস্ট হবে, এই বিষয়গুলো কিন্তু জানা একান্তভাবেই দরকার। তো এই এত সকল বিষয়গুলো না জেনে কি হয় যে ছাত্রছাত্রীরা প্রিপারেশনটা নেয়, পরীক্ষাটা দিতে যায়, দিতে গিয়ে ব্যর্থ হয়ে আসে। তো প্রত্যেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। রাইট স্ট্র্যাটেজি, রাইট গাইডেন্সটা কেন গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ যে দেখাবে যে তুমি কোন ওয়েতে প্রিপারেশনটা নিলে নেক্সট সেটটা কোয়ালিফাই করতে পারবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়লে তোমরা খুব অল্প সময়ের মধ্যে জেআরএফটা পেতে পারো। তো পুরো যে ইঞ্জিনিয়ারিং হবে, যে স্পেসিফিক বিষয়গুলো পড়লে তোমরা নেট বা সেটে প্রশ্ন 100% কমন পাবে, 100% না হলে 80% তো অবশ্যই পাবে তোমরা। এইগুলো স্পেসিফিক ভাবে তোমাদেরকে বিষয়। তো বইয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো করবে তোমরা, অ্যানিসেন্টের জন্য দুটো বই পড়ো। একটা হচ্ছে উপেন্দ্র সিং এর বই, বইটার নাম তোমরা সবাই জানো, হিস্ট্রি অফ অ্যানিসেন্ট অ্যান্ড আর্লি মিডিয়েভেল ইন্ডিয়া, ইংরেজিতে রয়েছে। আর বাংলা বই পড়ো দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় ভারত ইতিহাসের সন্ধানে। এবং তোমরা ভারত ইতিহাসের আদি পর্ব রণবীর চক্রবর্তীর বইটাও একটু দেখতে পারো। মধ্যযুগের ভারতের ইতিহাসের জন্য দেখবে সতীশচন্দ্র এবং ইরফান ইরফান হাবিবের অনেক বই রয়েছে, সেগুলো তোমরা একটু ভালো করে দেখো। টু পার্টিশন বা বিপান চন্দ্র হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, এই বইগুলো তোমরা দেখতে পারো। আর রইল হিস্ট্রোগ্রাফি। হিস্ট্রোগ্রাফিটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে হিস্ট্রোগ্রাফি থেকে অনেকে প্রশ্ন ভুল করে আসে বা ঠিকঠাক উত্তর করতে পারে না। তো হিস্ট্রোগ্রাফির জন্য কোনো মতেই কিন্তু একটা বই যথেষ্ট নয়, বিভিন্ন বই রয়েছে, সেখান থেকে তোমাদের স্পেসিফিক ভাবে অনেকগুলো বিষয় চুজ করে পড়তে হবে। যেমন ভারত ইতিহাসের মানে ভারত ইতিহাসের অধ্যয়ন ও গবেষণা প্রকরণ বলে একটা বই রয়েছে, যে বইটা আমি ইউটিউবে একটা ভিডিওতে বলেছি, তোমরা সেটাও সংগ্রহ করে পড়তে পারো। বা ভারতের ইতিহাস ও ঐতিহাসিক সুবোধ কুমার মুখোপাধ্যায়ের লেখার বই, সেটাও তোমরা পড়তে পারো। তো এই বইগুলো পুরোটাই হয়তো তোমাদের প্রয়োজন পড়বে না, প্রয়োজন পড়বে পরে, অর্থাৎ যখন তোমরা ইন্টারভিউ প্রিপারেশন নেবে বা তোমরা যখন মানে কলেজে চাকরি পাবে, ইউনিভার্সিটি চাকরি পাওয়ার পর যখন ছাত্রছাত্রীদের পড়াবে, তখন কিন্তু এই বইগুলো কাজে দেবে। তো এখানে তোমাদেরকে একটা স্পেসিফিক বিষয় পড়তে হবে, পুরো বইটা পড়তে গেলে কিন্তু এই মুহূর্তে হবে না। কারণ প্রত্যেকটা প্রিপারেশনে কিন্তু এক একটা পর্যায় রয়েছে। তোমরা যখন নেটের সেটে প্রিপারেশন নেবে তখন একটা পর্যায়, তখন যখন তোমরা সিএসসি ইন্টারভিউ প্রিপারেশন নেবে তখন একটা পর্যায়। ঠিক আছে, তো প্রত্যেকটা পর্যায় যেরকম আলাদা, প্রত্যেকটা বিষয়ের কিন্তু প্রিপারেশনের স্ট্র্যাটেজিও আলাদা, মানে আলাদা আলাদা প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ধরনের স্ট্র্যাটেজি কিন্তু এখানে নিতে হবে। ঠিক আছে, তো এবার একটা কথা বলবো যে এই যে নেটের প্রিপারেশন, সে নেটের প্রিপারেশনটা কবে থেকে নেওয়া প্রয়োজন। তো তোমাদের মধ্যে যাদের এমএটা কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ আজকের দিন থেকে প্রিপারেশনটা শুরু করে দাও, কোনো মতে দেরি করবে না। আর যদি তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখন কন্টিনিউ এমএ চলছে, তো সেক্ষেত্রে তোমরা কি করবে বলে দিচ্ছি। যাদের কন্টিনিউ এখন এমএ চলছে, তারা যদি এমন ভেবে থাকো যে এমএটা কমপ্লিট হবে, এমএটা ভালোভাবে পাস করবে, দিয়ে নেট সেটে প্রিপারেশনটা নেবে, ভবিষ্যতে গবেষণার দিকে যাবে বা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াবে,
তাহলে বলবো এই 2 বছর এমএ করার পাশাপাশি তোমরা নেটেরও কিন্তু অল্প করে একটু প্রিপারেশনটা শুরু করে দাও। ঠিক আছে, অল্প করে এই জন্য শুরু করে দাও, যদি ভাবো 2 বছর পর প্রিপারেশন নেবে, তাহলে তুমি তাদের কথা ভাবো যারা 2 বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, তারা তো কতটা তোমাদের থেকে এগিয়ে যাবে। ওই জন্য আমি বরাবরই বলি যে তোমাদের যে পুরো এফোর্ট সেটা এতে দেওয়ার প্রয়োজন নেই, নেট সেটে দেওয়ার প্রয়োজন নেই। 100%-এর মধ্যে তোমরা যদি 80% এম এ পড়ার ক্ষেত্রে দাও, এম এ কে গুরুত্ব হিসেবে দাও, তাহলে 20% অন্তত নেট সেটের প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা সময়টা বার করে রাখো। এটা তোমাদের ভবিষ্যতে কাজে দেবে এবং তোমাদের প্রিপারেশনটা কিন্তু অনেকটা এগিয়ে দেবে। কারণ যত দিন যাবে তত কিন্তু কম্পিটিশন আরো বেড়ে যাবে, প্রতিযোগিতা কিন্তু আরো বেড়ে যাবে। তো সেই প্রতিযোগিতাতে যদি নিজেদের স্থান করে নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই প্রিপারেশনটা এই মুহূর্ত থেকেই শুরু করে দাও। অল্প বিস্তার হলেও কিন্তু তোমরা বইপত্র পড়তে থাকো। আর যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, 3-4 বছর, নেট সেট হচ্ছে না, হয়তো কাছাকাছি যাচ্ছ, কিন্তু কাছাকাছি যাওয়ার পরও দেখা যাচ্ছে একটা সময় আসার পর তোমরা কিন্তু 1 নম্বর 2 নম্বর হোক বা 10 নম্বর হোক নেটটা কোয়ালিফাই করতে পারছো না। তো সমস্যা কোথায় হয়? সমস্যা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে ইংরেজির প্রতি দুর্বলতা, সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ভালো করে না দেখা, তৃতীয় হচ্ছে রাইট স্ট্র্যাটেজি না জানা, চার হচ্ছে ঠিকঠাক বই, সে বই মানে কোন কোন বইগুলো পড়তে হবে সে বিষয়টা কিন্তু ঠিকঠাক ভাবে জানে না, যে কারণে কিন্তু বারবার ব্যর্থ হতে হয়। আর একটা হচ্ছে যে নেট সেট তো দেবে, কিন্তু সেই নেট সেট পরীক্ষা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় ধরে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, যে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা দিনে পড়লাম দিয়ে নেট সেট দিয়ে চলে গেলাম, তা করলে হবে না। কারণ সবার মস্তিষ্ক তো সমান হয় না, কারো মনে রাখার ক্ষমতা বেশি হয়, কারো কম হয়। তো যাদের বেশি হয় মনে রাখার ক্ষমতা, অর্থাৎ খুব অল্প সময় পড়ে বেশি মনে রাখতে পারে, তাদের ক্ষেত্রে হয়তো 1-2 ঘন্টা পড়লে অনেক বিষয় মনে থাকবে। কিন্তু যাদের স্মৃতিশক্তিটা একটু কম বা মনে রাখার ক্ষমতাটা একটু কম রয়েছে, তারা কিন্তু তাদের একটু বেশি পড়তে হয়। ঠিক আছে, তো ওই জন্য কন্টিনিউ চেষ্টা করবে যে দিনে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম নেট সেটের পেছনে দেওয়া। ঠিক আছে, মিনিমাম বিভিন্ন কাজ করার পর। এবং যাদের হাতে সময় রয়েছে, অর্থাৎ এমএ কমপ্লিট করা হয়ে গেছে, এখন বিএড করছো বা বিএড না শুধুমাত্র নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু চেষ্টা করবে যে ম্যাক্সিমাম সময়টা কিন্তু নেট সেটের পেছনে দেওয়ার, এবং সেটা কিন্তু প্রপার ওয়েতে হয়। ঠিক আছে, তো সেটা যদি প্রপার ওয়েতে হয় তবেই কিন্তু তোমাদের নেট সেটের প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবে, এবং দেখবে যে 2 বা 3টে নেট অ্যাটেম্পটেই কিন্তু নেটটা তোমরা ক্র্যাক করতে পারবে খুব সহজে। ঠিক আছে, আরেকটা বিষয় বলার, যে এই যে 2 বছর প্যান্ডামিক সিচুয়েশন চললো, তো প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিল, যে এই অনলাইন নির্ভরশীলতাটা। ঠিক আছে, যে পড়াশোনার ক্ষেত্রে অনলাইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এতদিন আমরা অফলাইন পড়ে অভ্যস্ত ছিলাম, কিন্তু দেখো তোমাদের মধ্যে অনেকেরই হয়তো এমন মনে হতেই পারে যে অফলাইন পড়লে হয়তো অনেকটা বেটার হতো, ডাইরেক্ট একটা ইন্টারাকশন করা যেত, তোমাদের সাথে কথোপকথনটা ভালো হতো। কিন্তু আরেকটা বিষয় ভেবে দেখো, যে অনলাইন পড়াতেও বা অনলাইন যদি তোমরা প্রিপারেশনটা নাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনোভাবেই সেটা সময়ের অপচয় হবে না, এবং আর্থিক দিক থেকেও কিন্তু তোমরা অনেকটা লাভবান হবে। দেখো, তোমরা যদি কোনো জায়গাতে দূর থেকে পড়াশোনা করতে যাও বা কোনো জায়গায় কোচিং পড়তে যাও, তাহলে দেখো সেখানে একটা সময় যাবে, সকালবেলায় বেরোলে ফিরতে ফিরতে দেখা সন্ধ্যা হয়ে আছে, সময় একটা অপচয় হচ্ছে। তারপর যাতায়াতের জন্য বিভিন্ন যে ভাড়া, তো অর্থের একটা অপচয় হচ্ছে। তো এই সময় অপচয় এইগুলো বাঁচার জন্য কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, সেটা কিন্তু একটা বেস্ট প্ল্যাটফর্ম বলা যায় এই প্রিপারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এবং যেহেতু আস্তে আস্তে এই যে নেট সেটের যে পরীক্ষা, নেটের পরীক্ষা সেটা তো অনলাইন হয়ে যাচ্ছে, তোমরা বাড়িতে বসে মক টেস্ট দিতে পারছো। তো বাড়িতে বসে তোমরা ক্লাস করতে পারছো, বিষয়গুলো বুঝতে পারছো। অর্থাৎ অফলাইনে যে বিষয়গুলো তোমাদেরকে বলতাম সেগুলো অনলাইনে বলছি, আলাদা তো কিছু নয়। নচেত তোমাদের একটা দিন পুরো সময় বাঁচছে, তোমাদের অর্থ বেঁচে যাচ্ছে। তাহলে এত কিছু বেঁচে যাচ্ছে তোমাদের শুধুমাত্র এই অনলাইন ক্লাসে। তো এটাই কিন্তু অনলাইন পড়ার একটা বড় সুবিধা বলা যায়। তো এই কারণে হচ্ছে অনলাইন পড়ার গুরুত্বটা, সেটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। আরেকটা বিষয় থাকলো, সেটা হচ্ছে পেপার ওয়ান। দেখো, পেপার ওয়ানে তো 10টা ইউনিট রয়েছে, তো সেই 10টা ইউনিট পড়া কিন্তু কখনোই সম্ভব নয়। তো 10টা ইউনিটের মধ্যে তোমাদেরকে স্পেসিফিক ভাবে 5 থেকে 6টা ইউনিট ভালো করে পড়তে হবে, যাতে সেখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন তোমরা তার উত্তরটা
করতে পারবে। এবার দেখো এটার কিন্তু একটা আলাদা স্ট্র্যাটেজি রয়েছে, কারণ দেখা যায় যে ইতিহাসের ক্ষেত্রে সবাই দেখো পণ্ডিত ব্যক্তি, সবাই ভালো পড়াশোনা করেছে, একটা কনফিডেন্ট থাকে ভালো স্কোর করবে, কিন্তু পেপার ওয়ানটা সেভাবে জোর দেওয়া হয় না। কেউ হয়তো ম্যাথে কাঁচা, কেউ হয়তো টিচিং রিসার্চে কাঁচা, ভালো পারে না, বা কেউ হয়তো কম্পিউটারের বিষয়ে তার খুব একটা নলেজ নেই। তো একটা মানুষের সব ক্ষেত্রে নলেজ থাকবে এমন নাও হতে পারে, কিন্তু পেপার ওয়ানের মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো একটু ঘষা মাজা করলেই কিন্তু সেগুলো খুব সহজে আয়ত্ত করা যায়, এবং অল্প সময়ের মধ্যেই পেপার ওয়ান থেকে কিন্তু ভালো স্কোর করা যেতে পারে। এবং পেপার ওয়ানের জন্য বিশেষ করে পিয়ারসন পাবলিকেশনের যে বই কেভিএস মদনের লেখা, সেটা কিন্তু খুব ভালো বই, এবং ওই বইটা পড়লে ওর সাথে আর কোনো স্টাডি মেটেরিয়ালস বা অন্য কোনো নোট তার সাথে যে প্রতিযোগিতায় নামতে পারে, এটা কিন্তু আমি কখনোই মেনে নিতে পারি না। কারণ এই পিয়ারসন পাবলিকেশনের বইটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে, নেট সেট পাস করার ক্ষেত্রে এর উপরে আর আলাদা কোনো বই হয় বলে আমি মনে করি না। ঠিক আছে, তো তোমাদের কাছে যদি পিয়ারসন পাবলিকেশনের বইটা থাকে কেভিএস মডার্নের লেখা, তো তোমরা সেটা একটু ভালো করে পড়তে পারো, এবং আমি আস্তে আস্তে তোমাদেরকে এটাও বলে দেবো যে এই এই বই থেকে কোন কোন স্পেসিফিক বিষয়গুলো তোমরা পড়বে, যেখান থেকে প্রত্যেকবারই কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এবার আমি একটু তোমাদেরকে পিপিটি দেখাবো, সেই পিপিটি দেখিয়ে তোমাদেরকে বেশ কিছু বিষয় বলে দেবো। আমি একটু অডিও ভিডিও মিউট করছি। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, দেখা যাচ্ছে, সবাই শোনাও যাচ্ছে, এবং শুনতে না পেলে আমাকে একটু বলবো, আমি যে স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, কেউ যদি মিউট মানে আনমিউট করে থাকো তাহলে প্লিজ একটু মিউট করে নেবে মাইক্রোফোনটা। আচ্ছা, তাহলে আমি প্রথমে যে বিষয়টা বলছিলাম যে নেট কোয়ালিফাই করার ক্ষেত্রে বা জিআরএফ পেতে গেলে চারটে বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, যে বিষয়ের উপর তোমাদের জোর দেওয়া দরকার। একটা হচ্ছে বেস্ট নোটস, যেটা পড়লে তোমরা সেখান থেকে ম্যাক্সিমামটাই কমন পেয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ স্ট্র্যাটেজি বলতে কোনগুলোকে বোঝে? দেখো, স্ট্র্যাটেজি বলতে বেসিক্যালি যে কিভাবে তোমরা পড়বে, কোন কোন স্পেসিফিক টপিকগুলো পড়বে, যেগুলো পড়লে প্রত্যেক নেটে তোমরা কমন পাবে, কোন ধরনের এমসিকিউ সলভ করবে, কোন বই পড়বে, ইত্যাদি বিষয়গুলো। বেস্ট বুক হচ্ছে, যদি তোমরা সেলফ স্টাডি করো সেক্ষেত্রে এক ধরনের বই, যদি তোমরা কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নাও তারপরে সেখানে যদি পড়ো তার জন্য আলাদা ধরনের বই। এবং এই ডিফারেন্সটা কেন? ডিফারেন্সটা কারণ তোমাদেরকে বলে দিই, তার গুরুত্বটাও তোমাদের জানা একান্তভাবেই দরকার। দেখো, তোমরা যদি সেলফ স্টাডি করো, তার সেলফ স্টাডি করার জন্য কি হয় যে অনেকে ডাইরেক্ট বই পড়ে এবং বইয়ে বিভিন্ন যে বিষয়গুলো থাকে সেগুলোকে মার্ক করে করে পড়ে। হ্যাঁ, তো এই মার্ক করে করে পড়া এটা অনেকেই সুবিধা মনে করে, কিন্তু আমি বলবো এটা কিন্তু রাইট ওয়ে না প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে। কারণ যে আমরা যে বিষয়গুলো পড়ি সেটা তো একটা সময়ের পর আবার ভুলতে থাকি। তো ভোলার ক্ষেত্রে যাতে আমরা বিষয়গুলো না ভুলতে মানে ভুলে যাই, তার জন্য আমাদেরকে কি করে মানে কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা রিভিশন দিতে হয়। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে এই যে স্টাডি নোটস, সেই নোটস গুলো কিন্তু খুব কাজে লাগে, কারণ সেখানে পয়েন্ট থেকে পয়েন্ট সব বিষয়গুলো তোলা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ কে ভারবীর কাব্যকে নারকেল ফলের সাথে তুলনা করেছে, কে সন্ধ্যাকার নন্দীকে কলিকাল বাল্মীকি বলেছেন। ঠিক আছে, স্যার এই কথা যে শোনা যাচ্ছে না। সবাই একটু বলবে, বাকিরা একটু বলবে। না না, স্পষ্ট শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা শোনা যে যাচ্ছে বলছে স্যার। তার হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটু ভালো করে শুনে নিতে পারো। ঠিক আছে, তখন কিন্তু এই মানে ভয়েস ব্রেক গুলো হবে না। আর কেউ যদি আনমিউট করে থাকো তাহলে তোমাদের মাইক্রোফোনটা একটু মিউট করো, তাহলে সবাই ক্লিয়ারলি শুনতে পাবে। যে বিষয়টা বলছিলাম, যে বই দিয়ে দিয়ে পড়লে এবার কোথায় সেই ভারবীর কাব্যকে নারকেল ফলের সাথে তুলনা করা হয়েছে, তার জন্য তোমাদেরকে সেই
পাল বা সেন যুগের ইতিহাস বার করতে হবে, সেই চ্যাপ্টারগুলো আবার তোমাদেরকে রিভিশন দিতে হবে। ঠিক আছে, তো সেখানে খুঁজে পাওয়া অনেকটা মুশকিল হয়ে যায়, যে কারণে বারবার বলা হয় যে নোট পড়তে হবে। নোট মিন্স এমন নয় যে এমসিকিউ ভিত্তিক, যে এটা এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে, এমন নয়। যে নেটের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনের বর্তমান কোশ্চিন, সেই কোশ্চিনটা কিন্তু অনেকটা আহ, মানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরও নির্ভর করে বিষয়গুলো, যে কি ধরনের আমরা চিন্তা ভাবনা করছি। যে সিম্পল কোশ্চিন তো কিছু থাকেই, কিন্তু এমনও কিছু প্রশ্ন থাকে যেগুলো ভাবনা চিন্তা করে উত্তর দিতে হয়। তার জন্য আমরা যেরকম এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলো হয় না, যে আহ, এটা সম্পর্কে এটা জানা যায়, এটা সম্পর্কে এটা এটা হচ্ছে এটা, তো এক কথায় বিষয়গুলো আমাদেরকে না পড়ে এক কথায় যেরকম পড়বো, পাশাপাশি আমাদেরকে কার্যকারণের বিষয়টা পড়তে হবে। হ্যাঁ, তো নোটগুলো হচ্ছে এইভাবেই বানানো, যে প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় কানেক্টেড রয়েছে, কোথাও কিন্তু এই খাপছাড়া বিষয়টা কিন্তু পাবে না। ঠিক আছে, এবার যেটা বলছিলাম যে কোনো কোচিং সেন্টারে পড়লে তারা তো স্টাডি মেটেরিয়ালস গুলো প্রোভাইড করে, তারা স্টাডি মেটেরিয়ালস গুলো দিয়ে দেয়। তো তখন তোমাদের এই যে বিভিন্ন বই পড়ে সেখান থেকে নোটস বানানো, এই প্রক্রিয়াটা তোমাদের করতে হয় না। তো এই প্রক্রিয়াটা যখন তোমাদের করতে হবে না, তখন তোমাদের অনেক সময় বাঁচবে, তোমরা সেই স্টাডি নোটসটা ভালো করে পড়তে পারবে। ঠিক আছে, এবার বাদ থাকলো টেক্সট বই। টেক্সট বই পড়ার অর্থই হচ্ছে যে কোনো একটা বিষয় সম্পর্কে তোমাদের ধারণাটা যাতে আরো স্বচ্ছ হয়, বিষয়টা আরো বুঝতে পারো, যে হ্যাঁ, এনার পর ইনি শাসক ছিলেন, এনার কালে এই ঘটনাগুলো ঘটেছে, অর্থাৎ ইতিহাসের একটা কালানুক্রমিক, সেই কালানুক্রমিকটা জানার জন্য কিন্তু টেক্সট বইগুলো একটু ভালো করে পড়তে হয়, যাতে কনসেপ্ট গুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়। ঠিক আছে, এই কারণেই হচ্ছে আলাদা আলাদা বই। এবার যদি কেউ নিজে সেলফ স্টাডি করে, নিজে যদি নোটস বানায়, তাকে কিন্তু এই একটা দুটো বই পড়লে হবে না, তাকে নাই নাই করে 5 থেকে 6টা করে বই এক একটা বিষয়ের উপর পড়তে হবে। যেমন বলি, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত ইতিহাসের উপর বিভিন্ন ধরনের বই কিন্তু পড়তে হবে। কারণ নেটের প্রশ্ন শুধুমাত্র একটা দুটো বই থেকে হয় না, বিভিন্ন বই, রেফারেন্স বই থেকে আসতে পারে। ঠিক আছে, তো সেই বিষয়গুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন তুলে স্টাডি নোটগুলো বানানো, সেটা কোনো কোচিং সেন্টারে পড়লে খুব ইজিলি ভাবেই অ্যাক্সেস করা যায় এবং তোমাদেরকে প্রোভাইড করা হয়। কিন্তু সেলফ স্টাডি করলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না, কারণ তোমাকে অনেকগুলো বই থেকে নোট বানাতে হবে, বিভিন্ন বই ঘাঁটতে হবে, ইংরেজি বাংলা দিয়ে নোট বানাতে হবে, তারপরে তোমরা পড়বে। এবং এই প্রক্রিয়াটা করতে অনেক 1.5 থেকে 2 বছর লাগে। হ্যাঁ, কারণ তোমরা হয়তো দিলীপ কুমার গঙ্গোপাধ্যায় থেকে তোমরা স্টাডি মেটেরিয়ালস নোট বানাবে, তো তোমরা দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের পুরো বইটা প্রত্যেকটা চ্যাপ্টার বা অধ্যায় ধরে ধরে তোমাদেরকে নোটস বানাতে হবে। এবার তোমরা যদি নেটের প্রশ্ন, সেটের প্রশ্নের যে তারা কোন ধরনের মান ফলো করে বা কোন স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে চলে, সেই বিষয়টা না বুঝতে পারলে তোমরাও সে দেখবে যে জেনারেলি পাতি যে বাংলা বই বা পাতি যে ইংলিশ বইগুলো হয়, তার মতো তোমাদের সেই নোটগুলো পাতি হয়ে যাবে। হ্যাঁ, যেখান থেকে কিন্তু তোমরা পড়বে, জানতে পারবে, কিন্তু নেট সেটের জন্য যে কমন বিষয়গুলো, সেগুলো তোমরা পাবে না। ঠিক আছে, এই যে আহ কে ভারবীর কাব্যকে নারকেল ফলের সাথে তুলনা করেছে, হ্যাঁ, কোন রাষ্ট্রকূট রাজা তার প্রজাদের কল্যাণের জন্য তার বাম হাতের একটা আঙ্গুল দেবীকে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, এই বিষয়গুলো কোন মুসলিম শাসক প্রথম হিন্দু দেবী লক্ষ্মীর মূর্তি উৎকীর্ণ করেছিলেন। তো এইরকম বিষয়গুলো জানা যাবে না, এইগুলো কি, এগুলো সব রেফারেন্স বই। তারপর তোমাকে মুদ্রার উপর দেখো স্পেশালাইজেশন হিসেবে পড়তে হবে, যে মুদ্রা, সে মুদ্রার টাইপ, ধরন, তার জন্য আলাদা বই তোমাদেরকে পড়তে হবে। বিভিন্ন টেক্সট বইয়ে যে মুদ্রা নিয়ে দেওয়া আছে সেটা কিন্তু এনাফ না। ঠিক আছে, আর্ট এন্ড আর্কিটেকচারের উপর তোমাদেরকে স্পেশাল ভাবে পড়তে হবে, সেখানে শুধুমাত্র এই মন্দির স্থাপত্যে সেখানে গল্প শেষ নয়, তার মধ্যে গল্প কি রয়েছে, তার মধ্যে গল্প রয়েছে যে স্টাইল গুলো কি কি, স্ট্রাকচার কি, কোন মন্দিরে কি ধরনের মূর্তি উৎকীর্ণ আছে, কোথায় নিত্যরত্ন দেবীর মূর্তি উৎকীর্ণ রয়েছে, ইত্যাদি বিষয় কিন্তু রয়েছে। এবং শুধুমাত্র নোট মুখস্থ করা বা টেক্সট বই পড়া এখানেই শেষ নয়, সাথে সাথে মানচিত্র পড়তে হবে, কোন মানচিত্র দেখতে হবে, কোন বিষয়গুলো টেবিল দেখতে হবে, এগুলো তো জানা দরকার। এগুলোর জন্য একটা কোচিং ইনস্টিটিউটে পড়া, যারা তোমাদেরকে এই বিষয়গুলো হাতে ধরিয়ে দেখিয়ে দিতে পারবে। এবং তোমরা যে রীতিমতো মক টেস্ট দেবে, সেই মক টেস্টের মাধ্যমে এই বিষয়গুলো তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমাদের কোন কোন জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে। ঠিক আছে, তোমাদের অ্যাকচুয়ালি সমস্যা ইংরেজি নাকি সমস্যা তোমাদের ঠিকঠাক ভাবে না পড়া, এগুলো কিভাবে সম্ভব, কত আর সেলফ ইভালুয়েশনটা করবে, নিজের মূল্যায়ন করতে গিয়ে অনেক সময় পক্ষপাতিত্ব হয়ে যায়। বলেন ইতিহাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখা, কিন্তু দেখা যায় যে নেট সেটের ক্ষেত্রে বা নিজের প্রিপারেশনের ক্ষেত্রে এই বায়াসনেসটা
বারবার চলে আসে। ঠিক আছে, যে তোমরা প্রিপারেশনটা নিচ্ছ কিন্তু সেখানে অনেকটা ঘাটতি দেখা দিচ্ছে, এমসিকিউতে সলভ করছো কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা দেখা দিচ্ছে। আসে, স্বাভাবিক সেটা। আমার ক্ষেত্রে হয়েছে, তোমাদের ক্ষেত্রেও সেটা হবে, যে ওই রকম ভাবে একবারে নিরপেক্ষ ভাবে মক টেস্ট সলভ করা, বিষয়গুলোকে দেখা, এটা কিন্তু কার্যক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে পারে কিন্তু অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এইগুলো বিষয়। এবং রয়েছে বেস্ট বুক এবং বইয়ের বিষয়টা তোমাদেরকে এর মধ্যে বললাম, যে সঠিক বইটা তোমাদেরকে চুজ করে পড়তে হবে। কারণ অজস্র বই রয়েছে, প্র্যাকটিস সেট বলো, অনলাইন টেস্ট, এই টেস্ট ওই টেস্ট। তো এত বইয়ের মাঝে তোমরা রাইট বই বা বেস্ট বুকস কিভাবে তোমরা চুজ করবে, এই বিষয়টাও জানা দরকার। এবং লাস্ট হচ্ছে বেস্ট গাইডেন্স, অর্থাৎ সঠিকভাবে তোমাদেরকে এনারা গাইড করবেন, যে কতটুকু পড়লে, কিভাবে পড়লে, কোন বিষয়গুলোকে পড়লে তোমরা খুব সহজেই কমন পেতে পারো। প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। যদি এই 4টে বিষয় তোমরা প্রপার ওয়েতে নিতে পারো, ঠিকঠাক ভাবে নিতে পারো, তাহলে দেখবে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, তোমরা জিআরএফ কোয়ালিফাই করবেই করবে। এবার আমাদের বিষয়টা বলি। তো আমাদের যে কোচিং, সেই কোচিং এর স্টার্ট হবে 2 জানুয়ারি 2022 সালে। এবং সময়কাল অর্থাৎ ডিউরেশন হচ্ছে 8 মান্থস, অর্থাৎ 8 মাসের কোর্স। এই 8 মাসের মধ্যে টোটাল ইন্ডিয়ান হিস্ট্রিটা আমরা কভার করব। এবং সেক্ষেত্রে আমরা একটা পলিসি নিয়ে চলি, সেটা হচ্ছে 3+1+1+2+1। এটা হচ্ছে 3 মাস অ্যানশিয়েন্টের জন্য, যাতে এমন ভাবে তৈরি করে দেওয়া হবে যে প্রাচীন ভারত থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারো। সেকেন্ড হচ্ছে 1 মাস সুলতানের জন্য। দ্বিতীয় হচ্ছে আর 1 মাস হচ্ছে মুঘল যুগের ইতিহাসের জন্য। এবং মডার্ন ইন্ডিয়ার জন্য 2 মাস থাকছে, এবং 1 মাস হচ্ছে হিস্টোগ্রাফি। তো এই 4টে যে বিষয় রয়েছে, অ্যানশিয়েন্ট, সুলতানেত, মুঘল, মডার্ন আর হিস্টোগ্রাফি, 5টা বিষয়। তো এই 5টা বিষয়ের আমাদেরকে স্পেসিফিক ভাবে পড়তে হবে, যেগুলো পড়লে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমরা পেতে পারি। তো তোমাদের যখন আমি স্টাডি মেটেরিয়ালসটা দেখাবো, তোমাদেরকে লাইভ দেখাবো, তখনই তোমরা বুঝতে পারবে যে আমরা কি ধরনের স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি। আর হচ্ছে স্পেশাল স্ট্র্যাটেজি ফর সেট এক্সাম, অর্থাৎ 9 জানুয়ারি সেটের পর 2022 সালের ডিসেম্বরে যে সেটটা হবে, তার জন্য থাকবে স্পেশাল স্ট্র্যাটেজি, বিশেষ করে যারা বাংলাতে পড়াশোনা করতে চাও, যাদের আগ্রহ হচ্ছে শুধুমাত্র তোমরা সেট এক্সামটা দেবে, তাদের জন্য। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেল? একটু রেসপন্স করো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার একটু দেখো, যে সাপোজ ধরলাম তোমরা কোনো না কোনো কোচিং সেন্টারে পড়বে, বা তোমরা ঠিক করে নিয়েছো তোমরা পড়বে না, সেলফ স্টাডি করবে। ঠিক আছে, আমি মেনে নিলাম। যদি তোমরা ধরো যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবে বা পড়বে, গাইডেন্স চাও, তো সেক্ষেত্রে তোমরা কিছু এক্সপেক্ট করো যে তারা তোমাদেরকে সঠিকভাবে গাইডেন্সের পাশাপাশি কিছু তোমাদেরকে দেবে, এবং যেগুলো দেওয়া অবশ্যই দরকার এবং প্রয়োজন। তো এক্ষেত্রে আমরা যেটা দেবো সেটা হচ্ছে পিডিএফ স্টাডি মেটেরিয়ালস দেবো। একটু পরে তোমাদেরকে তার ডেমো দেখাবো যে আমরা কি ধরনের স্টাডি মেটেরিয়ালস দিয়ে থাকি। এবং যদি তোমরা 5 মাস বা 6 মাসের জন্য নেটের প্রিপারেশনটা নিয়ে থাকো, তাহলে তোমরা সেই নোটের গুরুত্বটা বুঝতে পারবে, নচেত কিন্তু বুঝতে পারবে না। অর্থাৎ তোমরা যদি প্রথম প্রিপারেশন নিতে চাও, এখনো পর্যন্ত শুরু করেন, তাহলে কিন্তু সেই মেটেরিয়ালসের গুরুত্ব বোঝা একটু কঠিন। কিন্তু তোমরা যদি আগে প্রিপারেশনটা নিয়ে থাকো, তাহলে কিন্তু সেই নোটের গুরুত্বটা বুঝতে পারবে। সেকেন্ড হচ্ছে, প্রত্যেক সপ্তাহে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেওয়া হয়। অর্থাৎ ধরো তোমরা এই উইকে প্রি হিস্ট্রির ওপর তোমাদের ক্লাস হলো এবং তোমাদের স্টাডি মেটেরিয়ালস দেওয়া হলো, তাহলে নেক্সট উইকে এই প্রি হিস্ট্রির ওপর 30টা প্রশ্নের মক টেস্ট হবে 1 ঘন্টা টাইমের। ঠিক আছে, তারপর তোমাদের হিস্ট্রি বুক দেওয়া হবে রিসার্চ লেভেলের, তারপর জেনারেলি টেক্সট বই হিসেবে বিভিন্ন পিডিএফ হিস্ট্রি বুক কিন্তু দেওয়া হবে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে নেট বা সেটের ইতিহাসের যে সিলেবাস, সেটা তো ইংলিশে রয়েছে। তো আমরা তোমাদেরকে সেই ইতিহাসের নেট সেটের সিলেবাসটা পুরো বাংলাতে দেব, যাতে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ইউনিট তোমরা ভালোভাবে বুঝতে পারো।
যে স্পেসিফিক ভাবে কোন কোন বিষয়গুলো এখানে বলা রয়েছে। ঠিক আছে, আর আরেকটা বিষয় হচ্ছে প্র্যাকটিস সেট। হ্যাঁ, যে প্র্যাকটিস সেট বলতে এখানে নট সেট এক্সাম, এখানে প্র্যাকটিস বলতে বিভিন্ন যে প্র্যাকটিস সেট পাওয়া যায় সেটা। হয়তো 4টে বা 5টা তোমাদেরকে প্র্যাকটিস সেট দেওয়া হলো, যেটা তোমাদের প্রিপারেশন কমপ্লিট হওয়ার পর তোমরা অনলাইনে সেটা পরীক্ষাটা দিয়ে দেখতে পেলে তোমাদের প্রিপারেশনটা কত দূর রয়েছে, কোথায় কোথায় তোমাদের উইক রয়েছে। তারপর হচ্ছে সেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। দেখবে সেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের কোনো বই পাওয়া যাবে না, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে, এবং তোমাদেরকে আরেকটা বিষয় বলে দিই যে আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নেটের যে কোশ্চেন পেপার, ঠিক আছে, সেটাও কিন্তু প্রোভাইড করবো এবার। এটা এর আগে যে ব্যাচগুলো ছিল সেখানে কিন্তু দেয়া হয়নি। এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ধরনের একটা কনসেপ্ট, যে নেটের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। ঠিক আছে, এটা একবার সম্পূর্ণ নতুন ধরনের কনসেপ্ট, অর্থাৎ তোমরা আরো স্পেসিফিক ভাবে বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের প্রশ্ন দিচ্ছে, কটা করে কোন বছরে এসেছে। তাহলে তখন তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারের গুরুত্ব কতটা। এটা পর্যন্ত এখনো পর্যন্ত কেউ দেয় না, এবং কোথাও তোমরা কিন্তু পাবে না। এত যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের বই বেরিয়েছে, কোথাও কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ নেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ এটা কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, আর কি থাকছে, আর থাকছে রেকর্ডিং ক্লাস। অর্থাৎ কোনো কারণে যদি কেউ ক্লাসটা করতে না পারে তার জন্য রেকর্ডিং ক্লাস থাকবে, এবং প্রত্যেক সপ্তাহে তার পরের দিন কিন্তু রেকর্ডিং ক্লাসগুলো গ্রুপে দিয়ে দেওয়া হয়। এবার এত কিছু হওয়ার পর সাপোজ তুমি নেট সেট কোয়ালিফাই করলে, জিআরএফ ও পেলে, এবার জিআরএফ পাওয়ার পর তোমাদের কি করতে হবে, বা জিআরএফ পাওয়ার পর তোমাদের যে পথ চলা সেটা তো শেষ হলো না। জিআরএফ পাওয়ার পর তোমাদের সামনে এতদিন ধরে যে দরজাগুলো বন্ধ ছিল সেই দরজাগুলো খুলে গেল, এবং খোলার সাথে সাথেই তোমাদের কাছে বেশ কিছু অপরচুনিটি আসবে। একটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে রিসার্চ করার, সেকেন্ড হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করার। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমরা দুটো ক্ষেত্রে সুযোগ পাবে, একটা হচ্ছে WBCSC অর্থাৎ কলেজ সার্ভিস কমিশন, আর একটা হচ্ছে WBPSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন। তো এই পিএসসির ক্ষেত্রে চাকরি পাওয়া হচ্ছে অনেকটা সোজা, আবার অনেকটা কঠিন। কারণ এখানে প্রথমে একটা রিটেন এক্সামিনেশন হয়, অর্থাৎ একটা রিটেন এক্সামিনেশন হয়, 100টা প্রশ্ন থাকে, সেটা কোয়ালিফাই করতে পারলে তুমি ডাইরেক্ট ইন্টারভিউতে যাবে। সেখানে তুমি ইন্টারভিউতে তোমার যোগ্যতা যাচাই হবে, তারপরে কিন্তু তুমি চাকরিটা পাবে। সেখানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, একাডেমিক স্কোর কিন্তু দেখা হয় না। অর্থাৎ তুমি এমফিল না পিএইচডি করেছো, তুমি কোনো কলেজে পড়িয়েছো কিনা, বা তোমার মানে এম এতে 55% তো লাগবেই। ঠিক আছে, তার বেশি নম্বর থাকলে তোমরা যে বেশি নম্বর পাবে, এই বিষয়গুলো কিন্তু দেখা হয় না, পাবলিকেশনও কিন্তু দেখা হয় না। হয়তো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তো পিএসসি তে চাকরি পাওয়া কিন্তু অনেকটা সোজা, সেখানে তোমার মেধা বিষয়টা কিন্তু দেখা হয়। তো নেট সেট পাস করার পর তোমরা সব থেকে বেশি সমস্যা সৃষ্টি হবে, বা তোমরা যে প্রবলেমটায় পড়বে সেটা হচ্ছে পাবলিকেশন বিষয়টা, যে কিভাবে পেপার লিখতে হয়, বা কিভাবে আর্টিকেল লিখতে হয়, কিভাবে পাবলিকেশন করতে হয়, এটাতে তোমরা সমস্যায় পড়বে। সেকেন্ড হচ্ছে এমফিল বা পিএইচডির জন্য যে রিসার্চ প্রপোজাল, সেই রিসার্চ প্রপোজাল লেখার ক্ষেত্রেও কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা হেল্প করে থাকি, যে তোমরা কিভাবে রিসার্চ প্রপোজাল লিখবে, পাবলিকেশন কোথায় করবে, কিভাবে করবে, এই বিষয়গুলো কিন্তু আমি হেল্প করে থাকি। তোমরা যে কোনো বিষয় জিজ্ঞেস করতে পারো, যে পাবলিকেশন, রিসার্চ, এগুলো তোমাদেরকে মাস্ট করতে হবে। বিশেষ করে পাবলিকেশন তো তোমাদের করতে হবে, এবং করাটা অনেকটা সোজা, কিন্তু কিভাবে লিখবে, কোথায় লিখবে, সোর্স পাবে কি করে, ইত্যাদি অনেক বিষয় কিন্তু জানা রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেব, এবং ভাইবা সম্পর্কে বলে দেব। এবার আমি একটু টিচার্স প্রোফাইল সম্পর্কে আসি। আমাকে নিশ্চয়ই তোমরা জানো, তা বলে দিচ্ছি। আমার নাম শুভেন্দু বিশ্বাস, আমি কল্যাণ ইউনিভার্সিটি থেকে এমএ করেছি, এবং কল্যাণ ইউনিভার্সিটি থেকে এমফিল করেছি। আমার একটা বই রয়েছে, বিশেষ করে আমি যে বিষয়ের উপর রিসার্চ করেছি সেই বিষয়ের উপর একটা বই পাবলিশ হয়েছে আমার। এবং আমি নেট সেট দুটোই কোয়ালিফাই করেছি, অনেক আগে কোয়ালিফাই করেছি। তারপর দীর্ঘদিন ধরে এই নেট সেট, এই যে কোচিং বিষয়, বিভিন্ন জনকে প্রিপারেশন দেয়, এর সাথে আমি যুক্ত রয়েছি, এবং বর্তমানে একটা কলেজে আমি শিক্ষকতার চাকরি করি। আর খুব বেশি ডিটেলস আমার সম্পর্কে বলার প্রয়োজন নেই, এবং আমি বলি আমাদের সাবজেক্ট এক্সপার্ট সম্পর্কে।
নাম হচ্ছে সুদীপ মণ্ডল। কল্যাণ ইউনিভার্সিটি থেকে এমএ করেছে, এমফিল আছে। তিনি সুদীপ দা 3বার নেট কোয়ালিফাই করেছে এবং একবার সেট কোয়ালিফাই করেছে, এবং আমাদের সাবজেক্ট এক্সপার্ট হচ্ছেন তিনি। তিনি মানে খুব সুন্দরভাবে পড়ায়। তো তোমরা একটা দুটো ক্লাস করলে কিন্তু তার পড়ানোর ধরন বা তার গুরুত্বটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এবং আমরা বিষয়গুলো মানে আমরা যেরকম স্পেসিফিক একটা টপিক নির্দিষ্ট করে দিই, ঠিক একই রকম ভাবে সেই লেকচারগুলো সেই স্পেসিফিকই হয় এবং সুন্দরভাবে তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর পেপার 1-এর জন্য, আচ্ছা এখানে আমি সুদীপ দা নেটের কিছু সার্টিফিকেট দেখাচ্ছি। আচ্ছা, আর পেপার 1-এর টিচিং, রিসার্চ, কমিউনিকেশন এই বিষয়গুলোর উপর ক্লাস করাবেন অভিজিৎ হালদার। বর্তমানে কল্যাণ ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন এবং ফার্স্ট হয়েছিল এমএ তে, তোমরা দেখতে পাচ্ছ সেটা। বর্তমানে তিনিও কিন্তু একটা কলেজে শিক্ষকতার চাকরি করেন। তো এই টিচার্স প্রোফাইলটা কেন তোমাদের দেখানো? টিচার্স প্রোফাইলটা দেখানোর অর্থ হচ্ছে তোমাদের যে নেটের প্রিপারেশন, সেই নেটের প্রিপারেশনটা অবশ্যই এক্সপিরিয়েন্স এবং ভালো শিক্ষকের কাছে তোমরা পাবে। ঠিক আছে? এবং তোমরা অবশ্যই সেটা আগেই জেনে গেছো যে আমরা এই বিষয়টার উপর গুরুত্ব দিই যে কিভাবে তোমরা নেট কোয়ালিফাই করবে এবং নেট কোয়ালিফাই করার জন্য তোমাদের কতটা প্রিপারেশন করা দরকার, আমরা এই বিষয়গুলোর উপরই জোর দিই এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তোমাদের এই বিষয় নিয়ে হেল্প করে থাকি। অর্থাৎ নেট সেট পাস করা থেকে পাবলিকেশন, ভাইবা হোক, প্রপোজাল লেখা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা হেল্প করি। ঠিক আছে? তো এবার আমরা আমাদের ফিজ স্ট্রাকচার সম্পর্কে বলি। দেখো, আমরা ফিজ স্ট্রাকচার বা আমাদের যে এই যে মান্থলি ফিজ, সেটা কিন্তু খুব বেশি আমরা কিন্তু কখনোই রাখিনি। তোমরা যে কোনো বিষয়ের সাথে কম্পেয়ার করে দেখতে পারো। আমরা অ্যাডমিশন ফিজ রেখেছি 600 টাকা আর মান্থলি ফিজ রেখেছি 600 টাকা। এবার এখানে একটা বিষয় তোমাদেরকে একটু আমি ক্লিয়ার করে দিই, এটাকে আমরা অ্যাডমিশন ফিজ না বলে অ্যাডভান্স ফিজ বলতে পারি। ঠিক আছে? অর্থাৎ এখন তোমাদেরকে 600 টাকা দিয়ে অ্যাডমিশন হতে হবে, সেটা জানুয়ারি মাসের ফিজ, এবং তারপর একটা মাস কমপ্লিট হওয়ার পর তোমরা সেভাবে মানে এক কথায় বলতে গেলে প্রত্যেক মাসের ফার্স্টে কিন্তু তোমাদেরকে মান্থলি ফিজটা দিতে হবে। ঠিক আছে? তো আমরা সেই দিকে ভেবে এই 600 টাকা মান্থলি ফিজ রেখেছি। এবার তোমাদেরকে একটু আমাদের স্টাডি মেটেরিয়াল সম্পর্কে দেখাই। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ওকে। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে পুরাপ্রস্তর পর্বের নেট। হ্যাঁ, এটা পুরাপ্রস্তর পর্ব, সেই পুরাপ্রস্তর পর্বের নেট। অর্থাৎ যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, তারপর চ্যালকোলিথিক, আয়রন এজ, সে সম্পর্কে তো অনেক প্রশ্ন আসে। তো টোটাল এটা যদি ভালো করে পড়া যায় তাহলেই কিন্তু তোমরা এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখলে উত্তর করে আসবে। প্রত্যেকটা বিষয় মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিভিন্ন বই থেকে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এবং দেখতে পাবে তোমরা যে ইংরেজির পাশাপাশি মানে বাংলার পাশাপাশি ইংরেজি বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এখানে দেখবে ম্যাপও রয়েছে, প্রত্যেকটা বিষয় সম্পর্কে ম্যাপ রয়েছে, অর্থাৎ যেটা দেখতে পেলে তোমরা বুঝতে পারো। এটা নিওলিথিক কালচারের বিভিন্ন মানে মেন সাইট এবং তার যে বিভিন্ন সাইট রয়েছে তার নাম। এটা মেহেরগড় বা বিভিন্ন যে এই দেখো, এগুলো হচ্ছে বিভিন্ন যে এক্সকাভেশন হয়েছে সেই এক্সকাভেশনের এগুলো ম্যাপ। যাতে বিষয়গুলো সম্পর্কে তোমাদের একটু আইডিয়া হয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ কি, যে
বিভিন্ন যে রিসেন্ট এক্সকাভেশন হয়েছে বিভিন্ন হরিয়ানাতে দিল্লিতে যে খনন কার্যগুলো হয়েছে, নতুন নতুন যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু ইনক্লুড রয়েছে। কারণ নেটে তো অনেক সময় প্রশ্ন দেয়, দেখবে যে রিসেন্টলি যে যে এক্সকাভেশন গুলো হয়েছে, খনন কার্যে পাওয়া গেছে জিনিস, সেগুলোর উপর প্রশ্ন দেয়। এবার দেখো, প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতের ইতিহাসের উপর থেকে কিন্তু বিভিন্ন বইয়ের নাম জিজ্ঞেস করা হয় যেগুলো আধুনিক কালের লেখা। এ দেখো, রবার্ট ব্রুস ফুট, যাকে ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি বলা হয়, প্রি হিস্ট্রি অফ ইউরোপ থেকে শুরু করে প্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া, বিভিন্ন যে বই, সে বইয়ের গুলো চিত্র সহযোগে দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। অনেক সময় কি হয় যে তোমরা বইয়ের নাম মুখস্থ করলে ভুলে গেলে, কিন্তু এখানে তোমরা বইয়ের নাম দেখতে পাচ্ছ চোখে, কে লিখেছে তোমরা বুঝতে পারছো। অর্থাৎ যেগুলো তোমাদের সিএসসি পিএসসি তে বলার কথা যে বইয়ের নাম, সেগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। এগুলো সব রেফারেন্স বই, টেক্সট বই না। ঠিক আছে, এই ধরনের তোমরা কিন্তু স্টাডি নোট পড়বে। আরো দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, হরপ্পা সভ্যতায় দেখো, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো, হরপ্পা সভ্যতার প্রথমে সভ্যতার মানে হরপ্পার বিভিন্ন সাইটের বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, তারপরে বিভিন্ন যে সাইট গুলো রয়েছে অর্থাৎ হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, তার বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে। এই দেখো হরপ্পা, এগুলো সব হচ্ছে হরপ্পাতে কি কি পাওয়া গিয়েছে, মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গিয়েছে, লোথাল, কালীবঙ্গান, চানহুদারো, এবং শেষে দেখাচ্ছি এরকম ম্যাপ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে ম্যাপ, যে প্রথমে কোথায় মানে আর্লি হরপ্পান ফেজে কোথায় হরপ্পা সভ্যতার অবস্থানগুলো ছিল, এই জায়গাগুলোতে ছিল। তারপর যখন ম্যাচিওর বা পূর্ণ হরপ্পান সভ্যতা তখন এই দিকে আসছে, লেটে কোন দিকে মানে লেট হরপ্পান সভ্যতার সময় কোথায় যাচ্ছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু দেখতে পাবে। তারপর বিভিন্ন যে ওয়েট মাপা, ঠিক আছে, পিজিডব্লিউ কালচার, বিভিন্ন বিষয় সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে কিন্তু। আদি মধ্যযুগ, আদি মধ্যযুগের ইতিহাস সম্পর্কে কিন্তু খুব বেশি ওখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু খুব স্পেসিফিক জায়গা থেকে প্রশ্ন আছে। সেই রকম স্পেসিফিক জায়গা থেকে তোলা রয়েছে বিভিন্ন রাজবংশ সম্পর্কে, এবং তার মধ্যে দেখবে যে কাশ্মীর থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, এই দেখো কাশ্মীর, তো কাশ্মীর থেকে এখানে দেখবে ইংলিশে লেখা আছে পুরো ডিটেলসটা, যে এর মধ্যে থেকে কিন্তু কাশ্মীরের যে প্রশ্ন আসে সেগুলো পেয়ে যাবে। অর্থাৎ ললিতাদিত্য, মুক্তাপীর, দিদ্দা থেকে শুরু করে আরো যে সকল শাসকরা রয়েছেন তাদের সম্পর্কে ডিটেলস কিন্তু এখানে রয়েছে কাশ্মীরের ইতিহাস। এবং দেখবে নেটে কিন্তু কাশ্মীরের ইতিহাস থেকে বরাবরই প্রশ্ন দেয়। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা ইতিহাসের উপাদানের যে বিষয়টা পড়ি, এবং ইতিহাসের উপাদান মিন্স প্রাচীন ভারতের বিভিন্ন সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তো এখানে তোমরা প্রত্যেকটা বিষয় পাবে, যে রামায়ণ, মহাভারত, হ্যাঁ, তারপর পুরাণ, কতগুলো পুরাণ রয়েছে, কোন পুরাণে কি রয়েছে তোমরা দেখো। তোমরা যদি এই বিষয়গুলো হয়তো আগে পড়েছো বা অনেকে পড়োনি, এতটুকু বিষয় পড়লেই কিন্তু নেট বা সেটে একটা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, 100% শিওর। সেটাও তোমরা দেখবে, মিলিয়ে দেখবে, এই পুরাণ থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন, একটা প্রশ্ন মিনিমাম দেবে কিন্তু পুরাণে। এবং সেটা এরকম হতে পারে যে কোন পুরাণে বুদ্ধদেবকে বিষ্ণুর অবতার রূপে কল্পনা করা হয়েছে ইত্যাদি। তারপর স্মৃতিশাস্ত্র রয়েছে, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি। এবং আরেকটা বিষয় দেখো, তোমরা কি বইয়ে তো পড়ো যে কালিদাস এই গ্রন্থগুলো লিখেছেন, শূদ্রক এই গ্রন্থগুলো লিখেছেন, হ্যাঁ, ভারবি এই গ্রন্থগুলো লিখেছেন, তো তাদের সম্পর্কে ডিটেলস কিন্তু খুব একটা পাওয়া যায় না। তো এখানে তোমরা কিন্তু সেই ডিটেলস গুলো পাবে, এবং প্রত্যেকটা বইয়ে কি লেখা রয়েছে সে সম্পর্কে অন্তত একটু হলেও ধারণা তোমরা কিন্তু পাবে। দেখো প্রত্যেকটা বিষয়, আর্যভট্ট থেকে শুরু করে বরাহমিহির, ব্রহ্মগুপ্ত, হ্যাঁ, অশ্ব ঘোষ, এবং বিদেশি বিভিন্ন লেখক স্ট্র্যাবো, টলেমি, প্লিনি, পেরিপ্লাস অফ দ্য এথেন্সি, ফাসিয়েন, পুরো ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। ফলত এইগুলো যদি মানে ইতিহাসের উপাদানটাই যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে এখান থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন খুব সহজে পেয়ে যাবে। সে হর্ষবর্ধন সম্পর্কে দেখ না কেন, হর্ষবর্ধন সম্পর্কে হিয়ং সাং কিছু না কিছু বলেছেন, সেটা তুমি এখানে পেয়ে যাবে। বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় যে ফাহিয়ান এসেছিলেন তার সম্পর্কে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদেরকে একটু সুলতানি আমলের দেখাই। দেখো, এটা সুলতানি আমল। ঠিক আছে, এটা সুলতানি আমলের তাদের যে গ্রন্থ বা সায়েন্স টেকনোলজি বিষয়টা,
দেখবে নেটেও সায়েন্স টেকনোলজি নিয়ে অনেক প্রশ্ন আসছে, সেটাও কিন্তু সায়েন্স টেকনোলজি নিয়ে অনেক প্রশ্ন আসবে। সুলতানি যুগে বিজ্ঞান, এবং বিজ্ঞানের পাশাপাশি এখানে কিন্তু ছবিও দেওয়া রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই যে পার্সিয়ান চাকা বা পার্সিয়ান হুইল, তারপর এখানে দেখবে বিভিন্ন কোটেশন পাবে, ঠিক আছে, যে কে কি বলেছে, কোথায় কি খেত, কোন গঙ্গার মানে কোন নদীর জল খেয়ে খেত, কোথায় প্রাসাদ নির্মাণ করেছেন, তার গুরুত্ব কি ইত্যাদি বিষয় এখানে গ্রন্থের নাম সুলতানি পর্বের। হ্যাঁ, যে এই যে নগরায়ন বা সায়েন্স টেকনোলজি তার উপর কি কি গ্রন্থ রয়েছে, এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এর মোগল যুগের উপাদান তোমাদেরকে দেখা একটু। এই দেখো, দেখো মোগল যুগের ইতিহাসের উপর যে সকল রেফারেন্স বই এবং টেক্সট বই রয়েছে, বিশেষ করে ইংরেজি এবং কিছু বাংলা, সেগুলো পুরো তোমরা এখানে পেয়ে যাবে। মানে তোমাদেরকে আলাদা করে কোথাও খুঁজতে হবে না, সে ইরফান হাবিব হোক বা সতীশ চন্দ্র হোক বা ইকতিদার আলম হোক বা মোহাম্মদ হাবিব হোক, ঠিক আছে, তোমরা বা বিদেশি কোনো লেখক হোক, প্রত্যেকটা লেখকের বই তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে খুব সহজেই। এবং আরেকটা বিশেষত্ব কি, যে প্রত্যেক যে চ্যাপ্টার বা অধ্যায়, সে অধ্যায়ের সেই অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ রেফারেন্স বই, তার নামটা কিন্তু এখানে রয়েছে। বাংলা বই দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো অনিরুদ্ধ রায়ের মোগল সাম্রাজ্য উত্থান পতনের ইতিহাস, বাংলার ইতিহাস মোগল আমল, আব্দুল করিমের লেখা, ঠিক আছে। তো প্রত্যেকটা বইয়ের ইতিহাস কিন্তু এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আর একটা শেষ দেখায় প্রাচীন ভারতের মুদ্রা। দেখো তোমরা মুদ্রা, শুধুমাত্র মুদ্রার বৈশিষ্ট্য পড়লে বা কে কি মুদ্রা তৈরি করেছিলেন তা তো দেখলে হবে না, তোমাদেরকে যদি একটু ছবি আকারে দেখো, তাহলে কিন্তু সেটা মনে থাকার সম্ভাবনাটা অনেকটা বেশি দেখা দেয়। এবং কারা কারা সেই মুদ্রা নিয়ে কাজ করেছেন, এই দেখো এখানে সেই বিষয়টা মেনশন করা রয়েছে। তারপর কোনো লেখক কিছু বলেছেন কিনা মুদ্রা সম্পর্কে, ঠিক আছে। এটা 5 মার্ক কয়েন, কাজাপন কয়েন, সেটা 5 মার্ক, সেটা দেখো। তারপর ষোড়শ যে মহাজনপদ, সেই ষোড়শ মহাজনপদের সময় সেখানে মুদ্রার প্রচলন ছিল। তো কোন রাজবংশের বা কোন যে ষোড়শ মহাজনপদের মধ্যে বিভিন্ন যে মহাজনপদ গুলো ছিল, তাদের কি কি মুদ্রা, সেটা কিন্তু এখানে পুরো দেওয়া আছে। দেখো মৎস্য, মল্ল, কম্বোডিয়া, অঙ্গ, অসমক, ঠিক আছে, অবন্তী, কোশালা, প্রত্যেক মুদ্রা কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। মৌর্যদের সময়ের মুদ্রার ছবি দেওয়া রয়েছে, দেখো এখানে, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রাচীন ভারতের প্রত্যেকটা শাসকদের মুদ্রার ছবি কিন্তু এখানে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। এই দেখো গুপ্তদের, গুপ্তদের থেকে প্রশ্ন আসে, গুপ্তদের সময় স্বর্ণ মুদ্রা, সম্রাট সমুদ্রগুপ্তের অশ্ব, তিনি যে বিনা বাদনরত মুদ্রা রয়েছে তার ছবি দেখতে পাবে, ঠিক আছে। তারপর গুপ্তা যে মুদ্রাদের যে ভান্ডার, সেটা কোথায় কোথায় আবিষ্কৃত হয়েছে তার লিস্ট দেওয়া রয়েছে। তারপর গুপ্তা শাসকরা কি ধরনের মানে কোন টাইপের স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, তাম্র মুদ্রা চালু করেছিলেন, তার ডিটেলস পেয়ে যাবে এখানে তোমরা। তো এইগুলো তোমরা কোথা থেকে পাবে, এগুলো পাওয়া অতটা সোজা না। এগুলো পাওয়ার জন্য বিভিন্ন বই, এত রেফারেন্স বই মানে দেখতে হয়, তার ভিত্তিতে কিন্তু এই নোটস গুলো বানানো। ফলত আমি এটা 100% মানে নিঃসন্দেহ, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই, যে এই ধরনের নোট যদি তোমরা পড়ো, তাহলে কিন্তু ম্যাক্সিমামটাই তোমরা কমন পেয়ে যাবে খুব সহজেই, ঠিক আছে। তো কিছু প্রশ্ন তো ঘুরিয়ে আসে, সেই ঘুরিয়ে এলে তার উত্তরটা সেভাবে দিতে হবে, সেগুলো শেখার বিষয় আছে। যে একটা এমসিকিউ, সেই এমসিকিউ যখন তোমরা সলভ করবে, কিভাবে সলভ করতে হয়, কিভাবে দেখতে হয়, এই বিষয়টাও কিন্তু জানার দরকার রয়েছে। হ্যাঁ, এবং এটাই মূলত আমরা শিখিয়ে থাকি, ঠিক আছে। তো টোটাল আমাদের বিষয়টা তোমাদেরকে ডিটেলস আমি জানিয়ে দিলাম, একবারে নেট সেটের প্রিপারেশন থেকে শুরু করে আমাদের কোচিং যে ইনস্টিটিউট, সেটা সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম। তো আমি সুদীপ দাকে বলবো তোমাদের মানে তোমাদের উদ্দেশ্যে দু একটা কথা বলার, তারপরে আমরা ডাইরেক্ট চলে যাব তোমাদের প্রশ্ন উত্তরে। অর্থাৎ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন তোমরা জিজ্ঞেস করতে পারো, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা আমাকে কি? যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, শুভেন্দু এত আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভেন্দু এত ডিটেলসে বললো এবং সমস্ত বিষয়টাই ও বলেছে। তো আমি
খুব বেশি বলবো না, দীর্ঘায়িত করতে চাই না। তো আমি শুধুমাত্র কয়েকটি কথা বলবো, যে আমরা এতদিন যেরকম পড়াশুনো করে এসেছি, একাডেমিক পড়াশোনা যেটাকে বলে, গ্রাজুয়েশন হোক, পোস্ট গ্রাজুয়েশন হোক, সবই কিন্তু একাডেমিক পড়াশুনো। একাডেমিক পড়াশুনোর সঙ্গে কম্পিটিটিভ পড়াশুনোর কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। এটা আমাদের বুঝতে অনেকটা সময় লেগে যায়, যে কারণে কিন্তু আমাদের অসুবিধাটা হয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি নিজে প্রথম যখন এমএ পড়তে পড়তে নেট পরীক্ষা দিতে গিয়েছিলাম বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, তখন আমার যেটা মনে হয়েছিল যে আমি একাডেমিক লেভেলে যে পড়াশোনা করেছি তার সঙ্গে নেট সেটের অনেক অনেক পার্থক্য। এভাবে পড়লে আমি কখনোই পারবো না। মানে একাডেমিক লেভেলে যে আমি খুব খারাপ ছাত্র ছিলাম এমন নয়। আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম এবং গ্রাজুয়েশনেও ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু তবু আমার মনে হয়েছিল আমার পড়াশোনাতে খামতি আছে কম্পিটিটিভ পরীক্ষার রেসপেক্টে। আমি হয়তো অনেক রেফারেন্স বই পড়েছি, আমি হয়তো তাত্ত্বিক বিষয় অনেকটাই জেনে ফেলেছি, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় যা জানতে চাই সেখানে বেসিক্যালি আমার কাছ থেকে প্রচুর প্রচুর ইনফরমেশন, প্রচুর প্রচুর তথ্য জানতে চাই। তথ্যের জায়গাটায় কিন্তু আমার খামতি রয়েছে। মানে আমরা যে ধরনের পড়াশোনা করছি, তাত্ত্বিক ভাবে আমরা অনেক হয়তো কিছু জানি, সমৃদ্ধ হয়েছি, কিন্তু ইনফরমেশনের জায়গায় অনেকটা কাঁচা রয়েছি। তখন আমি কিন্তু প্রথম নেট দেওয়ার পর আমার অভিজ্ঞতা খুব একটা ভালো হলো না। তারপর আমি দীর্ঘদিন নেট থেকে বিচ্যুত হয়ে গেলাম। এমএ কমপ্লিট করার পর আমি আবার বিএড এ ঢুকে যাই। তখন দীর্ঘ সময় আমাকে নেটের জন্য প্রস্তুত হতে হয়েছে, যেহেতু আমি সেই সময় এরকম কোনো স্ট্র্যাটেজি জানতাম না, বই পড়তে হতো আমাকে। তো সেই কারণে আমাকে অনেকটা সময়, অনেক পরিশ্রমের পর নেট পাস করতে হয়েছে। কিন্তু একবার যখন আমি পাস করতে পেরেছি এবং তারপর আমি বিষয়গুলোকে নিয়ে, প্রশ্নগুলোকে নিয়ে যখন রিসার্চ শুরু করলাম, তখন আমি দেখতে পেলাম যে কিছু স্ট্র্যাটেজি অবশ্যই মানতে হবে। কারণ আমাদের ইতিহাসের ছাত্রছাত্রী মাত্রই প্রত্যেকে স্বীকার করবে যে আমাদের যে সিলেবাস এটা এত ভাস্ট। শুধু আমাদের অন্য সাবজেক্টের ছাত্রছাত্রীরা হয়তো বুঝতে পারবে না, তারা ভাববে ইন্ডিয়ান হিস্ট্রি ছোটবেলা থেকেই পড়ে আসছি, ও তো চর্বিত চর্বণ, সবাই জানে। কিন্তু ব্যাপারটা এরকম নয়, এত ভেতরে ঢুকতে হয় আর এত বিস্তৃত একটা সিলেবাস যে তাতে পুরোটার উপর মাস্টারি তৈরি করা কিন্তু নেক্সট টু ইম্পসিবল আমি মনে করি, অ্যাকর্ডিং টু মি। হ্যাঁ, আমার থেকে অনেকেই অনেক পণ্ডিত হতে পারে, জিনিয়াস হতে পারে, তাদের কাছে হয়তো খুব সহজ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে নেক্সট টু ইম্পসিবল। তো আমি তখন দেখলাম যে কিছু কিছু বিষয়, কিছু কিছু টপিককে আমি যদি খুব ভালো করে পড়ি, স্ট্র্যাটেজি মেনে পড়ি, তাহলে আমার কাছে কিন্তু বিষয়টা ইজি হয়ে যায়। আমি নেট সেট মিলিয়ে প্রায় 5 বার, শুভেন্দু 3টে সার্টিফিকেট দেখিয়েছে, আমি নেট 4 বার পাশ করেছি, সেট আমি 1 বার দিয়েছি। আমার নেট পাশ করার পরই আমি সেট দিয়েছিলাম, মানে শখ করে পাশ করেছি। তো আমার কিন্তু অসুবিধা হয়নি। আর প্রথমবারের পর আমাকে কিন্তু খুব বেশি কঠোর পরিশ্রমও করতে হয়নি। তার কারণ আমি নিজস্ব একটা গবেষণায়, মানে নিজে যখন প্রশ্নগুলোকে নিয়ে অনেক বেশি ভাবলাম, ঘাটলাম, তখন আমি দেখলাম কিছু স্পেসিফিক জায়গার উপর এরা কিন্তু জোর দেয়। আর যারা প্রশ্ন তৈরি করে, নেট সেটের প্রশ্ন তৈরি করে, বিশেষ করে নেটের প্রশ্ন তৈরি করে, তারা কিন্তু খুবই দক্ষ লোক। হ্যাঁ, এমন নয় যে তোমাকে প্রশ্ন রিপিটেশন করবে, বারবার একই প্রশ্ন দেবে তুমি পেয়ে যাবে। একই প্রশ্ন দেয় না, ওরা একই ধরনের প্রশ্ন দেয়। হ্যাঁ, একই প্রশ্ন আর একই ধরনের মধ্যে অনেক পার্থক্য আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এতদিন পর্যন্ত আমরা যে ইতিহাস পড়ে আসতাম, দেখা গেল মুঘল যুগের ইতিহাস আমি পড়ছি, মুঘল যুগের আমি পলিটিক্যাল হিস্ট্রি পড়ে যাচ্ছি। বাবরের জন্ম এত সালে হয়েছিল, বাবর এই যুদ্ধ করেছিল, এই যুদ্ধে পরাজিত হয়েছিল, এত সালে ভারত আক্রমণ করেছিল, এত সালে তার রাজ্যাভিষেক হয়েছিল। মানে পলিটিক্যাল হিস্ট্রির উপর আমি পুরোপুরি এমফাসিস দিলাম। আকবরের, শাহজাহানের সব পিরিয়ড গুলোতেই তাই করলাম। কিন্তু আমি নেটে গিয়ে দেখলাম ওই আমাদের গতে বাঁধা যে পলিটিক্যাল হিস্ট্রি, সেখান থেকে প্রশ্ন আসছে না। প্রশ্ন আসছে অনেক বেশি টেকনিক্যাল জায়গা থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি থেকে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে। হ্যাঁ, এবং পলিটিক্যাল হিস্ট্রিরও কিছু, মানে যেখান থেকে প্রশ্ন আসছে, হয়তো 3খানা যুদ্ধের নাম দিয়ে দিচ্ছে, বলছে এদেরকে ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী সাজান। তো এই যে জায়গাগুলো, মানে যে জায়গাটাকে আমি পড়বো, খুব খুব গভীরভাবে পড়বো, এবং কিছু জায়গার উপর বিশেষভাবে জোর দিতে হবে, যেমন আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অ্যাডমিনিস্ট্রেটিভ হিস্ট্রি, যেমন শুভেন্দু কয়েন দেখালো, কয়েন। হ্যাঁ, যে সমস্ত জায়গাগুলো আমাদের কিন্তু খুব জোর দিতে হবে। রিজিওনাল যে যে সমস্ত স্টেট গুলো আছে, হ্যাঁ, যেমন ও কাশ্মীরের কথা একটু আগে বললো। আমরা যখন গতানুগতিক ইতিহাস পড়তাম অনার্স লেভেলে, তখন কিন্তু আমরা কাশ্মীর, বাংলা, জৌনপুর এই সমস্ত ইতিহাসকে নেগলেক্ট করতাম, যে এই ইতিহাস পড়ে কি হবে। আমরা
মেন স্ট্রিমের হিস্ট্রিটা পড়তাম, কিন্তু নেট সেট কিন্তু ওই রিজিওনাল হিস্ট্রিটার উপর জোর দিয়ে দিচ্ছে, আর্ট অ্যান্ড আর্কিটেকচার উপর জোর দিচ্ছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রাচীন ভারতে একটা সমৃদ্ধ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস ছিল, মধ্যযুগে একটা সমৃদ্ধ বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস ছিল। এখন ইতিহাসের যে নোশনটা, ইতিহাসের দেখার দৃষ্টি কিন্তু অনেক বদলে গেছে। হ্যাঁ, একটা সময় যখন ইতিহাসকে লেখা হতো প্রথম দিকে, মানে আমি একটু বলি, ইতিহাস চর্চা তো খুব বেশি দিনের পুরনো নয়। প্রথমে যখন ইতিহাসটা লেখা শুরু হয়েছিল, তখন সেটা সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ থেকে, মানে ইম্পেরিয়ালিজমকে জাস্টিফাই করার জন্য এক ধরনের ইতিহাস চর্চা শুরু হয়েছিল। তারা সবেতেই দেখাতে চেয়েছিল ভারতীয়রা ইনফেরিয়র ইন কোয়ালিটি, ভারতীয়রা অযোগ্য, বারবারিক কালচার, আমরা ইউরোপীয়রা এলাম, আমরা এদেরকে সিভিলাইজড করলাম, সুতরাং যা কিছু সব ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। এখন তো দেখার দৃষ্টি বদলে গেছে, অনেক গবেষণা হচ্ছে, আমাদের প্রাচীন এবং মধ্যযুগের যে বিজ্ঞান চর্চা সেগুলো কিন্তু আলোকবর্তিকার মধ্যে আসছে এইভাবে। আচ্ছা, এবার আরেকটা বিষয় আমি বলি, দেখা গেল কোনো বিষয়কে আমি পড়ছি, সেটা কিন্তু গভীরভাবে জেনে এবং বুঝে পড়তে হবে, ওপর ওপর দিয়ে পড়লে কিন্তু পড়া যাবে না। এই যে ইতিহাসের যুগ বিভাজনের কনসেপ্ট, আমরা তো ছোটবেলা থেকেই জানি ইতিহাসকে প্রাচীন, মধ্য, আধুনিক তিনটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়, কিন্তু এই আলোচনার উৎসটা কি, কোথা থেকে এলো, কে প্রথম এই চর্চাটা করলেন, এর পেছনে উদ্দেশ্যটা কি? আমরা জানি ক্রিস্টোফার সেলরিয়াস বলে একজন রোমান রাষ্ট্রচিন্তাবিদ ইতিহাসকে প্রথম তিনটি যুগে ভাগ করে আলোচনা করার ধারণাটা এনেছিলেন, প্রাচীন, মধ্য এবং আধুনিক। কিন্তু এই যে প্রাচীন, মধ্য, আধুনিক সারা পৃথিবীতেই কি একই সময় এসেছে? বা এই যে আধুনিকতা, মডার্নিজম বলছি, তার ইন্ডিকেটর গুলো কি কি থাকলে আমরা বলতে পারি মডার্ন এরা শুরু হয়েছে? এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে বুঝে পড়তে হবে। ক্রিস্টোফার সেলরিয়াস তো বলে দিলেন ইতিহাস প্রাচীন, মধ্য, আধুনিক। তাহলে আমি যখন ইউরোপের ইতিহাসের দিকে তাকাবো, তখন দেখবো আমি ওদের ইতিহাসে একেবারে বিগিনিং অফ দ্য সিভিলাইজেশন থেকে 476 পর্যন্ত প্রাচীন যুগ। ভারতের হিস্ট্রিতে আমাকে তো 1206 পর্যন্ত চলে যেতে হচ্ছে, তাই না? আবার 1206 থেকে 1707কে আমরা মধ্যযুগ বলছি। ইউরোপের ইতিহাসে তো 1453তেই মধ্যযুগের শেষ হয়ে যাচ্ছে। তাহলে 1453তে কি এমন ঘটনা ঘটলো যে সেখানে আধুনিকতা চলে এলো? আধুনিকতার ইন্ডিকেটর গুলো কি কি? হ্যাঁ, এই যে প্রাচীন যুগটাকে পড়ছি, প্রাচীন যুগটাকে কিসের ভিত্তিতে ভাঙা হচ্ছে আবার? তো এই যে জিনিসগুলো, এগুলোকে আমাদের খুব ডিটেলে পড়তে হবে। বোথ তাত্ত্বিক দিক থেকেও পড়তে হবে, ইনফরমেশনের দিক থেকেও পড়তে হবে। ইনফরমেশন যেরকম ভাবে গ্যাদার করতে হবে, সেরকম কিছু কিছু কনসেপচুয়াল ডেভেলপমেন্টও খুব জরুরি। এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য থিওরিটিক্যাল ক্লাসের দরকার আছে। যেমন এই যে কোচিং সেন্টারে যেভাবে পড়ানো হবে, সেখানে দুটো পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে এক্সাম দেওয়া হবে, স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে, সেটা কিন্তু প্রতিদিন করা হবে, কন্টিনিউয়াসলি করা হবে। তার সঙ্গে সঙ্গে একটা সেশন থাকবে, লেকচার সেশন, যেখানে লেকচার দেওয়া হবে, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করা হবে। এই যে হিস্টোরিওগ্রাফি, শুভেন্দু অলরেডি মেনশন করেছে, হিস্টোরিওগ্রাফির এত ধরনের ঘরানা, এত ধরনের স্কুল, এত ধরনের থিওরি। হ্যাঁ, পোস্ট কলোনিয়াল থিওরি, পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, সাবল্টান, কেমব্রিজ, এত রকম ঘরানা। ভারতের ইতিহাসকে, শুধু ভারতের, আমি যদি বলি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, তাকে দেখার জন্য এত রকমের চোখ। সাম্রাজ্যবাদী ইতিহাস, কেমব্রিজ স্কুল, যারা পুরোপুরি ডিফেম করে দিচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজমকে। ইন্ডিয়ান ন্যাশনালিজম বলে সত্যি কোনো কিছু ছিল না, কোনো মহৎ আদর্শ উদ্দেশ্য এর পেছনে নেই, সবাই ক্ষমতা দখলের জন্য এসেছে, তাই না? ক্ষমতা দখলের জন্য এসেছে। যারা সাবল্টান, তারা দেখাচ্ছে যে যারা নিম্নবিত্তের মানুষ, হ্যাঁ, নিম্ন বর্গের মানুষ, তাদের যে রেজিস্ট্যান্স, তার চরিত্র কি, ভায়োলেন্স কোথা থেকে আসছে, তাদের চেতনার ইতিহাস, শ্রমিকদের চৈতন্য, কৃষকদের চৈতন্যের ইতিহাস। হ্যাঁ, রণজিৎ গুহ যখন এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ প্রেজেন্ট ইনসার্জেন্সি ইন বেঙ্গল লিখলেন, দেখার দৃষ্টিটা কিন্তু বদলে গেল। আগে যেমন বিহঙ্গম দৃষ্টিতে ইতিহাসকে দেখা হতো উপর থেকে, ইতিহাসটা কিন্তু তলা থেকে, হিস্ট্রি ফ্রম বিলো, তলার থেকে দেখা শুরু হলো। এই যে ঘরানাটা, কনসেপ্টটা আমাকে বুঝতে হবে। কনসেপ্ট যখন আমি বুঝবো, তখন কিন্তু এগুলো আমি মনে রাখতে পারবো। পজিটিভিজম, দৃষ্টিবাদ, ব্যাপারটা কি, অ্যানাল স্কুল, তাদের ইতিহাসের দর্শনটা কি, এই সমস্ত বিষয় শুধু তথ্য মুখস্থ করে গেলে হবে না। একাডেমিক চর্চা, একাডেমিক যেরকম চর্চা হয় আর কি, তত্ত্বগুলোও বুঝতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু একটা লেকচার সেশন থাকবে, এবং সেটা অবশ্যই ইন্টারঅ্যাক্টিভ হবে। এমন নয় আমি ওয়ান ওয়ে লেকচার দিয়ে বেরিয়ে গেলাম, তোমাদের জিজ্ঞাসাগুলো আমি নিলাম না, তোমাদের সঙ্গে আলোচনার মতো করে হবে। মানে তোমাদের যা যা জিজ্ঞাস্য সেগুলো তোমরা আমাকে বলবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমার এইটুকুনি বলার ছিল। আমি আর আলোচনাটা দীর্ঘায়িত করতে চাইছি না, যেহেতু শুভেন্দু খুব ডিটেলে এবং দীর্ঘক্ষণ ধরে ব্যাপারটাকে বলেছে। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং শুভেন্দুকে অনুরোধ করছি পরের আলোচনায় যাওয়ার জন্য। বলছি, মানে শেষ সিদ্ধান্তটা তোমাদের নিতে হবে, তোমাদেরকে বিষয়টা দেখতে হবে। আর যদি তোমাদের এখনো কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞেস
করতে পারো বা পরে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আজকের এই ডেমো ক্লাসের সমাপ্তি এখানেই ঘোষণা করব।